Assalamu alaikum everyone. Welcome to our lecture 20 and overall discussion, general discussion. আজকে আমরা আমাদের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব এবং একই সাথে আমাদের এখানে ফাইনাল নিয়ে আলোচনা হবে, ইন্টারঅ্যাক্টিভ আলোচনা হবে। আশা করি আপনারা সবাই পার্টিসিপেট করবেন। আজকে আমরা এবং আজকের লেকচার এবং আগামীকালের লেকচার এই দুটো মিলে আমরা আর কি আমাদের পুরো কোর্সটা র্যাপ আপ করে ফেলবো এই 2 দিন। আমরা শুধুমাত্র র্যাপ আপই করবো না, একই সাথে আমরা আমাদের ফাইনালের যে আমরা একদম গোড়া থেকে আসি। আমরা আমাদের কোর্সটা স্টার্ট করেছিলাম ম্যান অ্যান্ড সুপারম্যান দিয়ে, জর্জ বার্নার্ড শর ম্যান অ্যান্ড সুপারম্যান। ম্যান অ্যান্ড সুপারম্যান যখন আমরা শুরু করলাম, শুরুর দিকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই নাটকের যিনি প্রোটাগনিস্ট জন ট্যানার আর কেউ নন, উনি জর্জ বার্নার্ড শ নিজেই। জর্জ বার্নার্ড শ, ওনার মুখপাত্র হচ্ছেন জন ট্যানার। এর পরবর্তীতে আমরা যখন লর্ড জিম কভার করলাম, তখন আপনাদের সাথে শেয়ার করেছি যে জোসেফ কনরাড তার ক্যারেক্টারের কিছু অংশ আমরা জিমের মধ্যে পাই, মানে জিমের মধ্যে আমরা কনরাডকেও খুঁজে পাই। আমরা মিডের পরে যখন পোর্ট্রেট কভার করলাম, তখন স্টিফেন ডেডালাস পড়তে পড়তে আমরা বলেছি যে স্টিফেন ডেডালাস আর কেউ নন, জেমস জয়েস নিজেই। আমরা প্রোটাগনিস্টকে স্টাডি করলে নভেলিস্টকে স্টাডি করা হয়ে যাবে। এবং ফাইনালি আমরা আমাদের লেটেস্ট যে টেক্সটটা আমরা কভার করেছি, সানস অ্যান্ড লাভার্স, সেই সানস অ্যান্ড লাভার্স এর যে মূল প্রোটাগনিস্ট পল মোরেল, উনিও ডিএইচ লরেন্স নিজেই। মানে আমরা প্রোটাগনিস্টদের যদি আমরা স্টাডি করি, আমরা আমাদের অথরদেরকে, রাইটারদেরকে খুঁজে পাচ্ছি। এটা একটা পয়েন্ট আছে। সবগুলো আমাদের এই কোর্সের সবগুলো টেক্সটেই আমরা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট খুঁজে পাই। এই অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট, এই যে নিজের জীবন অবলম্বন করে লেখা, এই বিষয়ে আপনাদের মানে মতামত জানতে চাচ্ছি যে আপনাদের ব্যক্তিগত মতামত কি, কেন তারা তাদের নিজেদের জীবনটাকে অবলম্বন করে উপন্যাস লিখছেন। আমরা শুরু করি একদম জর্জ বার্নার্ড শকে দিয়ে। জর্জ বার্নার্ড শ, উনি কেন তার নিজের বিশ্বাস, ফিলসফি, থিওরি এগুলোর উপর ভিত্তি করে একটা চরিত্র তৈরি করলেন। আপনাদের ব্যক্তিগত কি মতামত? উনি জর্জ বার্নার্ড শ কেন ট্যানারকে তৈরি করলেন, এই বিষয়ে আপনাদের মতামত কি? কে বলতে চাচ্ছেন? আসসালামু স্যার, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলেন। আমি বলতে চাচ্ছিলাম। স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে মাহবুবা বলেন, পরে নীলিমা বলেন, একে একে বলেন, সমস্যা জি, নেই। জর্জ জর্জ বার্নার্ড শ উনি ট্যানারকে তৈরি করেছেন এবং উনি ট্যানারের মাধ্যমে আর কি উনার যে বিলিফ ফিলোসফিজ যেগুলো ওগুলো হচ্ছে উনি ট্যানারের ক্যারেক্টারের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন। যেমন লাইফ ফোর্স, দেন হচ্ছে হ্যাঁ, উনার আলাদা যে ফিলোসফি রেভলিউশন গুলো যেগুলো সমাজকে যেমন উনি নতুন করে একটু অন্যভাবে দেখতে চেয়েছিলেন, এই বিষয়গুলো স্যার উনি ট্যানার এর মাধ্যমেই প্রকাশ করেছেন। উনি ডিরেক্ট লিখেননি, উনি একটা ক্যারেক্টারের মাধ্যমে দিয়েছেন যেন জিনিসগুলো আমাদের মাথায় ওইভাবে ঢুকে, আমরা ওইভাবে দেখতে পারি। ওকে, নীলিমা আপনি কিছু শেয়ার করবেন? ইয়েস স্যার। স্যার, আমার যেটা মনে হয় যে আমরা যখন নিজেদের মাধ্যমে এক্সপ্লেন করি, নিজেদের থ্রুতে কিছু বলি, আমরা যেহেতু নিজেদের সম্পর্কে মোটামুটি ভালো মতো জানি, তো আমরা কিন্তু নিজেদের রিলেট করে কিছু বললে ওইটা খুব ভালো মতো এক্সপ্লেন করতে পারি।
অন্য কাউকে যেভাবে এক্সপ্লেন করতে পারি, বাট নিজেদের যে ওন এক্সপিরিয়েন্স বা নিজেদের ঘটনা এগুলো কিন্তু খুব ভালো মতো মানে এক্সপিরিয়েন্স গুলো এক্সাম্পল বা নর্মালি রূপক আকারে বলতে পারি। সো সে যেহেতু তার ইচ্ছাই ছিল যে তার ফিলোসফি গুলো সোসাইটিতে স্টাবলিশড করার, তো সে যদি অন্য কোনো পার্সনকে অ্যাজ এ মানে অন্য কোনো কাহিনী, টোটালি নতুন কোনো কাহিনী সে ক্রিয়েট করতে চেত অটোগ্রাফিক্যাল এলিমেন্ট বাদ দিয়ে, তাহলে সেটা তার জন্য মানে কিভাবে সে কানেক্ট করবে এটার আন্ডারস্ট্যান্ডিংটা তার মধ্যে হয়তো ওভাবে বিল্ড হইতো না। বাট সে যদি সে যেহেতু নিজেকে দিয়ে এক্সপ্লেন করেছে, সো সে নিজের থ্রুতে খুব ভালো মতো এক্সপ্লেন করতে পারবে, এর জন্য সে নিজে অটোগ্রাফিক্যাল এলিমেন্ট গুলো বেশি ইউজ করেছে। হুম হুম হুম, ভেরি গুড। স্যার আমার কাছে থিওরিটা স্যার আরেকটু সিম্পল। আচ্ছা আচ্ছা, হাবিবা বলেন, তারপরে আবিদা বলেন, সমস্যা নেই। স্যার আমার কাছে থিওরিটা আরেকটু সিম্পল মনে হয়, কারণ যখন আমরা কোনো থিওরিতে বিলিভ করি ওই জিনিসটা কখন বিলিভ করি, যখন এটা আমাদের লাইফে চলতেছে। বাট এখানে কিছু কনসিয়াসনেস থাকে যে আমি এগুলা মানুষকে কিভাবে বলবো, বাট আমি বলতে চাই, আমি জিনিসগুলা মানুষের কাছে পৌঁছাতে চাই। যখন উনি লিখেছেন ওনার বিলিফগুলা, ওনার লাইফের যেই চলন্ত কাহিনীগুলা, সেগুলা উনি ওনার হয়ে বলতে না চেয়ে উনি ট্যানার নামের একটা ক্যারেক্টারের থ্রুতে মানুষকে বলেছেন। আজকে যখন জর্জ বার্নার নেই, তখন হয়তো অনেক ফিলোসফাররা বা আমরা যারা ওনার নোভেলস পড়ছি, ওনার স্টোরিগুলা পড়ছি, তখন আমরা জানতে পারছি আর এটা তো ওনার লাইফের থিওরির সাথে কানেক্ট করে। ওনার লাইফ, ওনার বায়োগ্রাফি যখন আমরা আলাদা করে পড়ি, তখন আমরা জানতে পারি ওনার নোভেলস গুলোর সাথে ওনার ক্যারেক্টারিস্টিকের অনেক মিল আছে। কিন্তু হয়তো তখন ওনার কাছে এই জিনিসটা বলা অনেক টাফ ছিল, অনেক কনজারভেটিভ সোসাইটি ছিল তখন। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আবিদা বলেন। আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার আমরা আসলে অনেক রাইটারদের ক্ষেত্রেই দেখি যে মানে কিছু জিনিস আছে, যেমন রবীন্দ্রনাথের সোনার তরী যখন আমরা পড়েছি, তখন মানে এই এই আমরা বলি যে আর কি এই ধরনের রাইটিং গুলা দিয়ে এরা নিজেদেরকে মানে রিফ্লেক্ট করতেছে আর কি, অটোবায়োগ্রাফিক্যাল যেটাই বলেন। তো মানে স্যার আমি স্যার একটা কোয়েশ্চেন অ্যাকচুয়ালি করতে চাই আচ্ছা, যে এটা আসলে মানে কেন রাইটাররা এটা কেন করে, যে এটা কি আসলে মানুষ তাদেরকে তারা যেরকম ওভাবে বুঝে না সেটা বুঝানোর জন্য, নাকি জাস্ট লাইক তারা একটা রাইটিং এভাবে করতে চায় বা নিজেদেরকে তুলে ধরতে চায় এরকম? হুম, ওইটাই ওইটা নিয়ে আসলে আমাদের আলোচনা চলছে অনেকটা, যে আত্মজীবনীমূলক উপাদান কি লেখালেখিতে থাকা উচিত কি না, কেন করছে। এই একটু আগে নীলিমা যেটা বললেন, ওটাও উম্মে হাবিবা যেটা বললেন, এখন এই পয়েন্টগুলো যদি আমরা একসাথে করি, তাহলে আপনার কাছে কি পিকচারটা আসছে না? আরো কি কিছু পয়েন্ট আপনি অ্যাড করতে চাচ্ছেন? মানে স্যার এটা আমার কাছে মনে হয় যে 100% নট ক্লিয়ার। মানে আমরা তো সব গেস করতেছি, মানে এটা আচ্ছা, হয়তো বা এরকম, হয়তো বা এরকম, এটা হয়তো বা রিজন, এই ধরনের চিন্তাটাই আমরা কিন্তু করতেছি, বাট আমরা কিন্তু স্পেসিফিক্যালি বলতে পারছি না যে আসলে এই জন্যই এটা হয়েছে, এরকম কোনো অ্যান্সার কিন্তু আমাদের কাছে নাই। তো মানে এটা আর কি, এই বিষয়টাতে আমি একটু কনফিউজ যে আসলে কি আচ্ছা, জিনিসগুলা এরকম হওয়াটাই নেসেসারি, নাকি জাস্ট আমরা এরকম ভাবছি। আচ্ছা। আমরা সাহিত্যের ডেফিনিশন যখন পড়তে যাই, তখন আমরা একটা কথা বলি যে সাহিত্য হচ্ছে জীবনের দর্পণ, মিরর অফ আওয়ার লাইফ। মানে আমরা চাচ্ছি আমাদের জীবনটাকে তুলে ধরতে, জীবনটাকে যখন আমরা সিনসিয়ারলি ফেথফুলি তুলে ধরতে পারবো, যখন আমরা সিনসিয়ারলি ফেথফুলি তুলে ধরতে পারবো, তখনই কিন্তু আমরা জীবনটা সমালোচনা করতে পারবো। সবার আগে আমাকে কি করতে হবে? লাইফটাকে ট্রুথফুলি রিপ্রেজেন্ট করতে হবে। এরপরে স্যার ট্রুথফুলি, হ্যাঁ বলছি ইকরাম, ট্রুথফুলি রিপ্রেজেন্ট করার পরপরই তখন কিন্তু আমরা ওই ক্রিটিসিজম বলেন সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, ওই নীলিমা মনে হয় হাত তুলছে, নীলিমা একটু বলেন, তারপরে ইকরাম বলেন।
স্যার আমার যেটা মনে হয় যে আমরা যখন অ্যানিমাল ফার্মস পড়েছি দেন যখন 18th সেঞ্চুরির লিটারেচার গুলো পড়েছি তখন আমরা জেনেছি যে তখন মানে আগে ডিরেক্টলি অনেক কথা ডিরেক্টলি বলা যেত না। তারা যদি ডিরেক্টলি বলতো তাহলে পলিটিক্যাল কিছু লিডার বা রিলিজিয়াস ম্যাটার নিয়ে যদি কোনো কিছু ক্রিটিসাইজম করতে যায় তাহলে রিলিজিয়াস ফিগার তাদের দ্বারা অ্যাটাক হওয়ার একটা পসিবিলিটি থাকতো। তার জন্য তারা কিছু রূপক জিনিস ইউজ করতো, যেমন এনিম্যাল ফার্মে তারা রাশিয়ান রেভলিউশনের কথাটা সে ডিরেক্টলি মানুষের থ্রুতে না বলে সে এনিমেলের থ্রুতে বলেছে, এইসবের গল্প টাইপের। আবার 18th সেঞ্চুরিতে আমরা দেখেছি যে যেসব ছিল রবিনসন ক্রুসো বা হলো তোমার গালিভার ট্রাভেলস, এগুলো সে ডিরেক্টলি ক্রিটিসাইজ করেনি, কারণ তখনকার সোসাইটি অনুযায়ী ডিরেক্টলি ক্রিটিসাইজ করলে এটা রাইটারদের লাইফ রিস্ক থাকে। সো তারা এর জন্য ইনডিরেক্টলি ক্রিটিসাইজ করেছে। তো এখানে সে নিজে মানে সে ওই সোসাইটি বা ওই রকম সিস্টেমটাকেই ক্রিটিসাইজ করেছে, বাট নিজের থ্রুতে করেছে। সো অ্যাটাক আসলে সে বলবে যে আমি আমার নিজের কাহিনী লিখেছি, এখানে তো আমি আলাদা কিছু বলিনি। তারা একটা সেফ জোনে চলার জন্য অনেকটা এই কাজটা করতো, আমার যেটা মনে হয়। ওকে, আচ্ছা, এখানে আমি একটু একটু বলতে চাই। একরাম বলে নিক, একরাম বলে নিক, তারপরে বলেন। একরাম। স্যার, আসসালামু হ্যাঁ আলাইকুম বলেন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। Actually, sir, I am pretty much in favor of নীলিমা because, sir, তখনকার সময় স্যার রাইটাররা কখনো কিছু ডাইরেক্টলি লিখতে পারতো না। যদি লিখতো তাহলে সেটা হয়তো পলিটিক্যাল বা সোসাইটি বা পিপলরা ওইভাবে অ্যাডাপ্ট মানে করতে চাইতো না। কজ তারা মনে করতো যে না, এটা রাইটার লিখছে, হয়তো তার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা সেভাবে তারা ওই সোসাইটিয়াল কন্ডিশনে ওরা ওইভাবে অ্যাডাপ্ট করতো না। সো রাইটাররা চিন্তা করতো যে যদি আমি নিজের এক্সপিরিয়েন্সটাকে যদি আমি অন্য ক্যারেক্টারের মাধ্যমে তুলে ধরি, তো সেটা একদিকে যারা পড়বে রিডাররা, তারা ওই রূপক কাহিনীর ভিতরে নিজেকে খুঁজে পাবে, আর তারা ওই জিনিসটা বেশি অ্যাডাপ্টিবিলিটি বেশি নিবে রেদার দেন রাইটার যদি নিজে লেখে। সো ইয়েস, প্রেশার তো অবভিয়াসলি থাকবে যে এই রাইটার এইভাবে লিখলো কেন, বা নারী চরিত্রকে এইভাবে ফুটিয়ে তুললো কেন। সো এই জন্যই স্যার বেসিক্যালি এটা হইতে পারে যে রাইটাররা চিন্তা করছে যে না, যদি আমি এভাবে করি তাহলে হয়তো অনেক রিডাররা এটাকে অনেকভাবে অ্যাকসেপ্ট করবে, রেদার দেন যদি আমি এটা নিজেকে প্রেজেন্ট করে লিখি যে না, এটা আমি লিখছি, এটা আমার লাইফের এত কাহিনী, সো তোমরা যদি পড়ো তাহলে তোমাদের জন্য ভালো হবে। সো ওটা না করে সে এই জিনিসটা অ্যাডাপ্ট করছে যাতে সবাই এটাকে পজিটিভলি নেয় বা নেগেটিভলি যেটাই নিক, তারা যাতে পড়ে জাস্ট সেই জিনিসগুলো জাস্ট বুঝতে পারে। আচ্ছা, নীলিমা বলেন। স্যার আগে উম্মে বলুক, ও বলতে হ্যাঁ চাইছে। হাবিবা, হ্যাঁ বলেন। আমি যেটা আদিবাপুর একটা কোয়েশ্চেনের অ্যান্সারে একটু লাইট আপ করতে চাচ্ছিলাম, দ্যাট ইজ আপু যেটা বললো যে আমাদের এরকমটা চিন্তা করা ঠিক কিনা, বা আমরা পার্সপেক্টিভ ধরে কেন, মানে কোনো স্পেসিফিক কেন নাই, রেজাল্ট কেন নাই। সেটার ক্ষেত্রে আমি আমার একটা যেটা বলবো যে আমরা যখনই কোনো নোভেলিস্টের অটোবায়োগ্রাফিক্যাল স্টোরিগুলা পড়ি, তখন ওরা ছাড়া স্পেসিফিকলি সে এটা কেন করেছে ওটা কিন্তু উনি যদি স্পেসিফিকলি লিখে না যায় তখন এটা বলা পসিবল হয় না। আমরা যারা পড়ছি বা যারা অন্য ক্রিটিক্সরা আছে, যারা রাইটার্স বা নোভেলিস্টদের লাইফ নিয়ে ক্রিটিসিজম করছে বা তারা কি করে গিয়েছে, কেন করে গিয়েছে, ওইটা কিন্তু একটা মেজরিটির রেজাল্ট আসে। যেটা আপু বললো যে আমরা তো জাস্ট সাপোজ করে যাচ্ছি, আমাদের কাছে কোনো স্পেসিফিক অ্যান্সার নেই। স্পেসিফিক অ্যান্সারটা এটা ওই ব্যক্তি যদি নিজে স্পেসিফিকলি দিয়ে না যায় তখন আই গেস পাওয়া অনেক মুশকিল। কারণ আমরা যখনই নোভেলস পড়তেছি, ইন্ডিভিজুয়াল অনেকগুলো নোভেলস পড়ে দেখতেছি যে না, তার বায়োগ্রাফির সাথে তার লাইফের সাথে ওই নোভেলস গুলো অনেক মিলছে, তখন একটা মেজরিটি রেজাল্ট আসে যে সে তাহলে নিজের পার্সপেক্টিভটাই তুলে ধরেছে। যেমনটা ইকরাম ভাইয়া আর নীলিমা আপু বললো যে অনেক ধরনের ক্রিটিসিজম হইতো ওই সময়, আমিও বললাম যে অনেক কনসিয়াস ছিল, সোসাইটি ছিল, তখন সবকিছু মেনে নেওয়া পসিবল ছিল না, কিন্তু ওদের স্টোরিগুলো ওদের জন্য বলা ইম্পর্টেন্ট ছিল। তো যেহেতু তুলে ধরা ডিরেক্টলি পসিবল ছিল না, আর স্পেসিফিক করে গেলে তো সেই ক্রিটিসিজমেই ওরা পড়ে যেত, রিলিজিয়াস প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম, যার কারণে ওরা পার্সপেক্টিভ ধরে ধরে কথা বলে গিয়েছেন। থ্যাংক ইউ। ওকে, নীলিমা কমপ্লিট করবেন এটা, আমরা আরেকটাতে যাই। হ্যাঁ স্যার আমার যেটা মনে হয় কি যে যেমন আদিবা যেটা বললো যে ক্লিয়ারলি বোঝা যায় না, এটা বোঝা যায় না কারণ তারা অ্যাকচুয়ালি ক্লিয়ার আমাদের করতে চায় না।
কারণ ক্লিয়ারলি করলে ওই যে আমি যেটা বললাম যে রূপক আকারে বলা বা আমাদের একটা হিংস দেওয়া সেটা থাকলো না। সে যদি ক্লিয়ারলি স্পেসিফিক বলে দেয় যে আমি আমার অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ইউজ করেছি বা আমি আমার নিজের বায়োগ্রাফি সম্পর্কে লিখেছি, তাহলে তো দেখা গেছে যে ডিরেক্ট মানে ইউজ করে যে সে সোসাইটির এই বিষয়গুলোকে অ্যাটাক করেছে বা এগুলাকে বলতে চাচ্ছে। তো সে যদি এভাবে ডিরেক্ট বলতে চায় বা এই পলিটিশিয়ানকে সে ক্রিটিসাইজ করছে বা হিস্ট্রিক্যাল এই এলিমেন্ট ইউজ করে একে ফোকাস করছে, তো এটা তো ডিরেক্টলি সে যদি ক্রিটিসাইজ মানে ডিরেক্ট করে, তাহলে তো এটা সোসাইটিতে একটা টার্গেট হয়ে যায়। বা ওই যে আপনি যেটা বলেছিলেন যে ইয়ার অফ লর্ড জিমের ক্ষেত্রে, লর্ড জিমের রাইটারের ক্ষেত্রে, যে সে তখনকার রাইটিং গুলো এমন ছিল, সে ক্রিটিক্সদের কাছে খুব অ্যাপ্রিসিয়েট হতো বাট সে রিডারদের কাছে অ্যাপ্রিসিয়েট হতো না, কারণ রিডাররা সবসময় ঠিক মতো নিতে পারতো না বাট সবসময় ঠিকটা বুঝতো না। কারণ অ্যাডভান্স মানে রাইটাররা অনেকটা অ্যাডভান্স ছিল তাদের থিঙ্কিং লেভেলের অনুযায়ী, কিন্তু সেই স্যার অনুযায়ী রাইটিং গুলো সিভিলিয়ানদের জন্য ছিল না, সব নট ফর সিভিলিয়ানস। হ্যাঁ, আর যারা ক্রিটিক্স তারা এটা অ্যানালাইসিস করে তারাই ফাইন্ড আউট করেছে। আমরাও কিন্তু যদি এই নোবেল গো থ্রু করতাম তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতাম না যে এটা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট নাকি, কারণ আমরা তো রাইটারের অটোগ্রাফি সম্পর্কে জানি না। তো আমরা কিন্তু আপনার থ্রুতে বা আপনি আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন দেখে আমরা জানছি, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ওভাবে জানা পসিবল ছিল না। কিন্তু আমরা কিন্তু মূল থিমটা বা যদি কেউ এটা নিয়ে ডিপলি অ্যানালাইসিস করে ইন্টারপ্রিটেশন দেয়, তাহলে হয়তো আমরা মূল থিমটা বুঝতে পারতাম যে হ্যাঁ সে আমাদের এই জিনিসটার মধ্যে ফোকাস করছে। আর যেহেতু আমরা এই সোসাইটি না, তখনকার সোসাইটিতে না, তো আমাদের ওখানে যেভাবে ইমোশনালি আমরা হার্ট হতাম বা আমাদের ইয়েতে রাখতো যে আমাদের রিলিজিয়াস নিয়ে কেন কথা বলতেছে। যেমন এখনকার সোসাইটিতে রিলিজিয়াস অনেক ব্যাটার নিয়ে ভুল থাকলেও বলা যায় না, অনেক হুজুর বা অনেকে এটা সেন্টিমেন্টাল ব্যাপার, তো তারা এটা রেগে যায়। তো তখনকার সোসাইটি তো সেভাবে বলা যেত না। তো আমার যেটা মনে হয় যে স্পেসিফিক ইচ্ছা করেই তারা করতো না এর জন্য। আচ্ছা, রিয়াদ কিছু অ্যাড করতে চাচ্ছিলেন? রিয়াদ। জি স্যার, আমি ওই যে কোশ্চেনটা এর আগে একজন করেছিলেন যে কেন রাইটার তার নিজের অটোবায়োগ্রাফিটা লিখে। বেসিক্যালি সে মনে করে যে তার এই গল্পটা যদি সে বলতে পারে তাহলে নতুন কোনো কিছু সমাজ তার মাধ্যমে পরিচিত হবে, সমাজ নতুন একটা কিছু জানবে যেটা থেকে একটা পরিবর্তন আসতে পারে। এইটা ওই রাইটারের মনে হয় বা তার রিয়েলাইজেশন হয় যে আমার এই ঘটনাটা সবার জানা উচিত, তাহলে পরে একটা নতুন কোনো কিছুর সাথে সমাজ পরিচিত হবে। এই জন্যই আসলে নিজের অটোবায়োগ্রাফি তাকে কেন্দ্র করে তারা ওই পার্টিকুলার নোবেলটা লিখে বা তারা মানুষকে জানাতে চায়। আচ্ছা, আমাদের বেশ কয়েকটা ভালো ভালো পয়েন্ট চলে আসছে। আমরা এগুলো যদি এখন কম্পাইল করি, তাহলে কম্পাইল করলে আমরা যেটা পাই, যেটা হচ্ছে খুব লেখক তার দায়ভার থেকে, তার জীবন থেকে কিছু শেখার আছে, এবং এগুলো সে সরাসরি বলছে না। আমি যদি নীলিমা এবং মাহবুবারটা যদি আমি এখানে রেফারেন্স দিই, ওনারা সরাসরি বলছেন না, ওনারা বিভিন্ন অ্যানালজি, বিভিন্ন রূপকের মাধ্যমে আমাদের সামনে হাজির করছেন তারা যেটা শিখলেন, এবং উম্মে হাবিবা যেটা বললেন যে তাদের পার্সপেক্টিভ থেকে তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আচ্ছা, এইগুলোই আমরা বলতে পারি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নতুন আরেকটা টপিকে যাব। সেটা হচ্ছে এই যে আমরা যেটা আলোচনা করেছি। স্যার আমি একটু বলতে চাচ্ছি, আমার মধ্যে একটু কনফিউজড আছে। হ্যাঁ, স্যার ব্যাপারটা কি এরকম হতে পারে যে ধরেন স্যার উনি তো ক্রিটিক ছিল, উনি তো ভিক্টোরিয়ান সোসাইটিটাকে স্যার ক্রিটিসিজম করতো। তো স্যার ওনার তো বেশিরভাগ ড্রামা স্যার কন্টেম্পোরারি স্যাটায়ার বা হিস্টোরিক্যাল অ্যালেগরিক ছিল। তো স্যার সেটা সে ট্যানারের মাধ্যমে তো তুলে ধরেছে। স্যার ব্যাপারটা কি এরকম হতে পারে যে সে আমাদের বুঝাতে চাচ্ছে লাইক সেলফ আন্ডারস্ট্যান্ডিং, মানে তাদের চিনতে ব্যাপারটা আমরা নিজেদের চিনতে পারবো, স্যার নিজেদের সাথে আর কি মিলাতে পারবো, ব্যাপারটা তো এরকমও হতে পারে। হ্যাঁ, তা তো আছেই। থ্যাংক ইউ। আচ্ছা স্যার এটা একটা, হ্যাঁ বলেন। স্যার এইটা তো আপনি ডিরেক্টলি বলেই দিয়েছিলেন যখন আপনি লর্ড জিম বা আমাদের অন্যান্য প্রতিটা
ড্রামা বা নোবেল পড়ানোর টাইমই আপনি বলে দিয়েছেন যে এটা এরকমই, কারণ আমরা রিলেট করতে পারবো লর্ড জিমের যে ব্লান্ডার গুলো আমাদের লাইফেও থাকে। তো এটা তো ডিরেক্টলি বলা যে অ্যাকচুয়ালি আমরা কানেক্ট করতে পারবো। হ্যাঁ, না না না, কানেক্ট করতে এটাও পারবো রিয়েলাইজ। ডিরেক্টলি বলা, বাট স্যার বলতেছে যে কিভাবে আর কি করতেছে স্যারের হ্যাঁ, সে কোশ্চেনের ওই যে তার সাথে ফিলোসফি থ্রুতে, হয়, হ্যাঁ বিকজ তার উনি তো হিউমার, ইনডাইরেক্টলি বুঝাতে চাচ্ছে, আমাদের হ্যাঁ মাধ্যমে হিউমার ব্যাপারটা বুঝাতে চাচ্ছে আচ্ছা, যে এই আমরা নিজেদের পয়েন্টটা একটা তাহলে আপনারা পেলেন। রিয়েলাইজেশন করি, সেলফ আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলফ আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এখন এই একটা পয়েন্ট যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ইন রাইটিং, তাহলে এটা আমরা মোটামুটি আমরা পেয়ে গেলাম, আমাদের মোটামুটি আইডিয়া হলো। এখন এর মধ্যে আপনারা আরেকটু ভাববেন যে আর কি কি আমরা বলতে পারি। বেশ কয়েকটা ভালো ভালো পয়েন্ট আমরা কিন্তু পেলাম, আর কি কি পয়েন্ট আমরা পেতে পারি। ঠিক আছে, আপনারা নোট করে ফেলেন, আপনারা নোটগুলো করতে থাকেন, আমরা শেষে গিয়ে আরো এটাকে এনরিচ করব। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে দ্য আইডিয়া অফ হিরোইজম। আমরা আমাদের এই কোর্সে যে কয়টা হিরো পেয়েছি বা আমরা ট্র্যাডিশনালি কিন্তু তাদেরকে হিরো বলতে পারছি না। একদম শুরু থেকে ট্যানার যখন নায়িকাকে দেখে নায়িকাকে চুজ করেছে, এই জন্য পালানো শুরু করলো, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস গেম শুরু হলো। নায়িক দৌড়াচ্ছে, নায়িকা পিছু পিছু দৌড়াচ্ছে। এখন নায়ক যখন দৌড়াচ্ছে তখন নায়ক কিন্তু তার যে তার যে ডিউটি রেসপন্সিবিলিটি, সেটাকে কিন্তু সে অবহেলা করছে। গ্রোস নেগলিজেন্স অফ ডিউটি। এবং সে তার দায়িত্ব সে ছিল গার্জিয়ান, অ্যান হোয়াইটফিল্ডের গার্জিয়ান, সে তার দায়িত্ব অবহেলা করে পালাচ্ছে। এবং তার মধ্যে আমরা ওই ট্র্যাডিশনাল হিরোইক কোয়ালিটি, কনভেনশনাল হিরো বলতে আমরা যা বুঝি, সেই কোয়ালিটি গুলো খুব বেশি খুঁজে পাচ্ছি না। সেম গোজ টু জিম। জিমের মাঝে আমরা হঠাৎ হঠাৎ তার মধ্যে হিরোইক কিছু কোয়ালিটির ফ্ল্যাশ দেখতে পাই, মাঝে মাঝে তার মধ্যে হিরোইক কোয়ালিটির ফ্ল্যাশ হঠাৎ হঠাৎ, কিন্তু ওভারঅল তার মধ্যে আমরা মানে যে কনভেনশনাল হিরোইজম সেটা আমরা দেখতে পাচ্ছি না। একই একই কথা আমরা বলতে পারি স্টিফেন ডেডালাসকে উদ্দেশ্য করে। স্টিফেন ডেডালাসের মধ্যেও আমরা ওর মধ্যে কোনো ট্র্যাডিশনাল হিরোইজম দেখতে পাচ্ছি না। পল মডেলের মধ্যেও আমরা কোনো ট্র্যাডিশনাল হিরোইজম দেখতে পাচ্ছি না। মানে আমাদের এই কোর্সে আমরা যে কয়জন প্রোটাগনিস্ট পেয়েছি, মেল প্রোটাগনিস্ট, যে কয়জন আমরা মেল প্রোটাগনিস্ট পেয়েছি, তাদের মধ্যে আমরা কিন্তু হিরোইক কোয়ালিটি খুঁজে পাচ্ছি না। কনভেনশনাল হিরোইক কোয়ালিটি এদের মধ্যে নাই। এখন তারপরেও আমরা তাদের নিয়ে ফোকাস করছি। এখন এই যে আমরা আমাদের এই লিটারেচার, আমাদের এই কয়টা টেক্সট, আমাদের একটা নাটক এবং 3টা নভেল, এগুলোতে তাদেরকে আমরা হিরো হিসেবে পাচ্ছি না। দে আর নট হিরো। এখন এটা কি লেখকদের উচিত হচ্ছে যে মূল চরিত্রের মধ্যে আমরা কোনো কনভেনশনাল হিরোইক কোয়ালিটি পাচ্ছি না? এটাকে তাহলে লেখকরা ঠিক করলেন? এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি। হ্যাঁ মাহবুবা, বলেন। স্যার, আমরা 20th সেঞ্চুরিতে যতগুলো নোভেল বলেন আপনি, পোয়েম যতগুলো পড়েছি, সবগুলোর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে একদম রিয়েলিস্টিক ঘটনা যেরকম ঘটেছে ওরকম। আসলে বিষয়টা হচ্ছে গিয়ে তখন সময়টা ওয়ার্ল্ড ওয়ারের পরে হয়েছে, তো তো ইকোনমিক ক্রাইসিস ছিল, পলিটিক্যাল ক্রাইসিস ছিল। রাইটাররা বেশিরভাগ সময় আমাদের যে বাস্তবিক যে প্রবলেমগুলো ওগুলো নিয়েই লিখেছে। আমাদের যে নর্মাল হিরো তো একদম একটা বেগ আইডিয়ার মতো বা টিভিতে দেখি এরকম, কিন্তু বাস্তব আমাদের জীবনটা তো হিরোইক লাইফ না, আমরা তো ওরকম না। আমাদের লাইফটা কেমন ওইভাবেই লেখা হয়েছে। তো এই যে সেলফ আন্ডারস্ট্যান্ডিং, আমাদের যে ইমোশনাল ইন্টেলিজেন্স, হচ্ছে আমাদের যে নিজেকে বুঝতে পারা, যে সেলফ আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়গুলো, এগুলো রিফ্লেক্ট করার জন্যই আমরা আমাদের যে প্রোটাগনিস্ট, আমরা আমাদের 4টা প্রোটাগনিস্টকে পড়েই নিজেদের কিছু বিষয়ের সাথে আমরা কানেক্ট করতে পারি। ওদের ফলিস গুলো আমাদের ফলিস গুলো একদমই সেম। ডিফারেন্ট হচ্ছে কিছু কিছু আছে, বাট প্রায় সেম। দেখা যায় যে যেমন ওরা 4জনই দেখা যায় ব্যালেন্সের ক্ষেত্রে
অনেকটাই কাঁচা আমার মতে আমরাও অনেক জায়গায় ব্যালেন্স রাখতে পারি না, দেখে আমাদের মানসিকভাবে নানা রকম স্ট্রেস, অনেকটা চাপ প্রেসার মনে হয়। অনেক বিষয়গুলোতেই মিল আছে, এই যে আমাদের নিজেদেরকে বুঝতে পারা। তো এই জিনিসগুলোর জন্য রিফ্লেকশনের জন্যই রাইটাররা আর কি এরকম রিয়েলিস্টিক ক্যারেক্টারদের চুজ করেছেন। আচ্ছা, নীলিমা বলেন এখন। স্যার, আমরা তো মানে মডার্ন এরাতে এসে যে হিরোর সংজ্ঞাটা চেঞ্জ হয়ে গেছে সেটা তো আমরা অলরেডি জেনেছি। যেমন হিস্ট্রিতে, আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার 2-তে, 1-এ তো ফার্স্ট পার্ট ছিল। তো সেখানে তো আমরা জেনেছি যে আমাদের মডার্ন হিরোর এটার ক্যারেক্টারিস্টিকই চেঞ্জ হয়ে গেছে, যে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে মানে কোনো হিরো মানে মানুষ কোনোভাবে ফুললি পারফেক্ট হয় না। তার মধ্যে কিছু না কিছু ফল্ট থাকেই, বা তার মধ্যে কিছু কিছু ওই যে ওটা কি জানি বলে, ফ্ল। তো ফ্ল থাকে, প্রত্যেকটা পার্সনের মধ্যে কিছু না কিছু ফ্ল থাকে। তো হিরোদের মধ্যেও কোনো ফ্ল থাকবে, এটা তারপরও সেটা কিভাবে ওভারকাম করছে বা ওটার জন্য কিভাবে সাফার করতেছে, এটা নিয়েই তো মানে লেখা হচ্ছে যে মডার্ন প্লে গুলো বা মডার্ন নোবেল গুলো। সো সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি বলতে পারি না যে তারা টোটালি হিরো না, কারণ তাদের মধ্যে তো কিছু না কিছু ফ্ল থাকার পরেও তারা কিছু না কিছু ভাবে সেটা নিয়ে সাফার করতেছে, কিভাবে তারা ওটা টেকেল করতেছে, সেখান থেকে তো আমরা নিজেদের সাথে কানেক্ট করতে পারি, সেখান থেকে তো আমরা নিজেদের সেলফ আন্ডারস্ট্যান্ডিং বা নিজেদের লার্নিংটা নিতে পারি। সো আমার মনে হয় যে ট্রেডিশনাল সংজ্ঞাটা এখানে এসে তো চেঞ্জ হয়ে গেছে। জাস্ট স্টেটলের দুইটা কোয়ালিটিস ফলো করা হয় এখন বর্তমানে হিরো হিসাবে। আচ্ছা, আমরা যদি হিরো বাই হিরো যাই, মানে প্রোটাগনিস্ট বাই প্রোটাগনিস্ট যদি যাই, ট্যানার সে শেষের দিকে লাস্টে এসে যে ট্যানার ধূপ করে হঠাৎ করে, মানে পুরো নাটক জুড়েই সে ছিল বিয়ের বিরুদ্ধে, তারপরে শেষ দৃশ্যে হঠাৎ করে সে পোল্টি খাচ্ছে করে সে ওই অ্যানকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাচ্ছে, এবং এতটাই রাজি হচ্ছে সেটা দৃষ্টিকটু। মানে লাস্টে গিয়ে হঠাৎ করে ওই জর্জ বার্নার্ড শো নাটকটাকে যেরকম একটা ফিনিশিং দিচ্ছেন, এটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে বিষয়টা এই জায়গায় একটু প্রশ্ন তুলছে যে হঠাৎ করে যে সে রাজি হয়ে যাচ্ছে, এটার পেছনে কারণটা কি? এটার পেছনে কারণ অনেকে বলেছেন যে ট্যানার আসলে এখনো পুরোপুরি মন থেকে বিয়েটা মেনে নিতে পারে নাই, যদিও সে বাইরে বাইরে বলছে, কিন্তু ভেতরে ভেতরে হয়তো সে অন্য কিছু প্ল্যান করছে। যেটা আমরা বলেছিলাম, হয়তো সে বিয়ের পরে হয়তো অ্যান হোয়াইটফিল্ডকে হয়তো কারেক্ট করার চেষ্টা করবে। ওভারঅল তারপরেও তার যে শেষ ডিসিশনটা, ওইটা আমরা অ্যাপ্রিশিয়েট করি যে শেষের দিকে তাও সে মানে রেসপন্সিবিলিটি নিচ্ছে। জিম যে কাজটা করছে, জিম সে শুরু থেকেই হিরো হতে চায়। ট্যানারের উদ্দেশ্য ছিল সমাজকে পরিবর্তন করা, এদিকে জিমের উদ্দেশ্য কি ছিল? জিমের উদ্দেশ্য ছিল হিরো হওয়া, লাইফটাকে অ্যাডভেঞ্চারাসলি লিড করা। ও তার সেই স্বপ্নে তার মূল বাধাটা হয়ে দাঁড়ায় হচ্ছে তার নিজের ক্যারেক্টার উইকনেস। মানে সে নিজেকে যতটা সাহসী মনে করত, সে ততটা সাহসী না, এবং সেটা পদে পদে প্রমাণ হয়ে গেছে। এবং সে বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ সময়ে যে ডিসিশন গুলো নিচ্ছে, ওই ডিসিশন গুলো ওয়াইজ হচ্ছে না, ডিসিশন গুলো ভুল সিদ্ধান্ত, এবং শেষের সে যে ডিসিশনটা সে ছিল সেটাও ভুল সিদ্ধান্ত। এখন তার হিরোইক কোডটাকে মেইনটেইন করার জন্য জিম তার হিরোইক কোড এটাকে মেইনটেইন করার জন্য সে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে। তার লাইফে যে বড় বড় ভুল সিদ্ধান্তগুলো সবগুলোই হচ্ছে তার হিরোইক কোড মেইনটেইন করার যে সিদ্ধান্ত। মানে এটা আমরা বলেছিলাম, এটাকে মেসায়া কমপ্লেক্স অনেকে বলে, অনেকে হিরো কমপ্লেক্স বলে, কিন্তু বিষয়টা এটাই যে he was actually obsessed with this idea of heroism, তাকে হিরো হতেই হবে, এবং তার হিরোইক যে কোড
এটাকে মেনটেন করতে হবে লাস্ট মোমেন্ট পর্যন্ত। এই যে সে তার লাইফটাকে স্যাক্রিফাইস করছে, কারণ তার কাছে তার হিরোইক ডিগনিটিটা ইম্পর্টেন্ট, তার ফ্যামিলি, জুয়েল বা অনাগত সন্তান যাই বলি সেগুলো ইম্পর্টেন্ট না। এই জায়গায় আমরা বলেছিলাম যে ওই যে আমাদের জোসেফ কনরাড, সে তার বাবার কথা এনেছে, যে তার বাবা in real life Joseph Conrad's father, he wrote against the Russian Empire, Russian regime, এবং সেটার ফলে সে শাস্তি পেয়েছে। এবং তার কাছে তার দেশ বড় ছিল, তার দেশপ্রেম, দেশের পক্ষে বলাটা বড় ছিল, কিন্তু তার পরিবার তার কাছে সেকেন্ডারি ইম্পর্টেন্ট ছিল। এখন এই যে রেসপন্সিবিলিটি, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, সেদিক থেকে কিন্তু জিম ব্যর্থ হয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করেন, ট্যানার শেষে তাও ফ্যামিলি রেসপন্সিবিলিটি ফেরত আসছে, জিম কিন্তু টোটাল ফেইলিয়ার ইন ফ্যামিলি রিলেশনশিপ। এবং এখানে তার বাবার প্রভাব আছে কিনা এটাও আমাদের দেখার বিষয়। এখন ছোটবেলা থেকেই একা একা ওইভাবে জিম কিন্তু ফ্যামিলিকে ওইভাবে অ্যাপ্রিশিয়েট করতে পারেনি, ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারেনি। এরপরে আমরা আমাদের মিডের পরে যে পোর্ট্রেট পড়লাম, সেখানে দেখেন আমাদের যিনি মূল চরিত্র প্রোটাগনিস্ট, উনার মধ্যে একটা জেদ আছে, he wants to enjoy his life to the fullest, মানে পুরোপুরি লাইফটাকে এনজয় করতে চায়। পুরোপুরি লাইফ এনজয় করতে চাইলে কি করতে হবে? শিল্পী হতে হবে। একমাত্র শিল্পীটাই পারে পুরোপুরি লাইফটাকে এনজয় করতে, টু বিকাম এন আর্টিস্ট। এরপরে আর্টিস্ট হওয়ার জন্য তার যে অবসেশন, সে যেভাবে মানে তাকে আর্টিস্টই হতে হবে। এবং বিভিন্ন পর্যায়ে আমরা দেখলাম ধীরে ধীরে পরিবারের সাথে তার কানেকশনটা চলে যাচ্ছে, ফ্যামিলির সাথে তার কানেকশনটা ছিঁড়ে যাচ্ছে, এবং লাস্টে তো সব ছেড়ে, তার ফ্যামিলিকে পুরোপুরি ছেড়ে সে চলেই গেল। মানে আলটিমেটলি সে তার ফ্যামিলি রেসপন্সিবিলিটিটাকে ডিসকার্ড করলো, বাতিল করে দিল। পল মডেলের ক্ষেত্রে যেটা হলো, সে ছোটবেলা থেকেই একটা ব্রোকেন ফ্যামিলিতে, একটা ডিসফাংশনাল ফ্যামিলিতে বড় হচ্ছে। মায়ের প্রতি তার আকর্ষণ সবসময় বেশি, তার পুরো দুনিয়াটাই হচ্ছে মা কেন্দ্রিক। এতটাই বেশি অবসেসড উইথ মাদার যে তার ওভারঅল ফ্যামিলিটাকে নিয়ে সে চিন্তাও করছে না, তার বাবাকে নিয়ে সে চিন্তাও করছে না, তার আরো ভাই বোন আছে তাদের কথা নিয়ে সে তেমন চিন্তা করছে না। তার পুরো চিন্তাটাই হচ্ছে মা এবং তার জীবন। সে নিজে বাঁচতে চায়, নিজের মতো করে বাঁচতে চায়। পল মডেল নিজের মতো বাঁচতে চায়, সেই জন্য মাঝে মাঝে সে চেষ্টা করে মায়ের আঁচল থেকে বের হয়ে আসতে, মায়ের ছায়া থেকে বের হয়ে আসতে, যেটা তার বড় ভাই করতে চেয়েছিল। বড় ভাই সে মায়ের ছায়া থেকে বের হয়ে আসতে চেয়েছিল, যদিও সে পারে নাই, ব্যর্থ হয়েছে। এখন পল মডেল সেও কিন্তু চেষ্টা করেছে, এবং শেষে গিয়ে সে যে মাকে ওভারডোজ দিল, মা ধুকে ধুকে মরছে, তার চেয়ে মা একেবারেই মরে যায়, ভাই বোন মিলে মাকে ওভারডোজ দিয়ে দিল। এখন এই যে খুবই জটিল একটা সিদ্ধান্ত, যে মাকে মেরে ফেলছে। কেন মাকে মেরে ফেলছে? মাকে মেরে ফেলছে কারণ ওরা সহ্য করতে পারছে না, মা যে এত কষ্ট পাচ্ছে। ক্যান্সারের কষ্ট আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে যাদের ক্যান্সারের রোগী আছে তারা হয়তো জানবেন যে এরা কি পরিমাণ কষ্ট করে। মানে এরকম ধুকে মরে যাওয়ার চাইতে মানে একেবারে শেষ করে দেওয়া ভালো। খলিফা বলেন। আচ্ছা, আমি আবার বলছি। পল মডেল এবং তার বোন অ্যান দুজন মিলে মাকে কেন মরফিন দিল? এই যে মাকে যে মেরে ফেলার সিদ্ধান্তটা, এখন প্রশ্ন হচ্ছে মাকে কি বাঁচানোর আসলে কোনো পথ ছিল না? তারা একদম সব এক্সপ্লোর করে ফেলছে যে আর মাকে কোনোভাবে বাঁচানো সম্ভব না। এখন শুধুমাত্র কি, নাকি মা থেকে মুক্তি পাওয়ার জন্য করছে? প্রশ্ন হচ্ছে এটা।
কিন্তু আলটিমেটলি হোয়াট এভার দে অল আর ডুইং, তারা কিন্তু ফ্যামিলি মেম্বার হিসেবে দে আর অল ফেইলিয়ার। তারা তাদের ফ্যামিলি রেসপন্সিবিলিটি কেউই তারা ঠিক মতো রক্ষা করতে পারছে না। বিশেষ করে শেষের তিনজন, জিম, স্টিফেন, পল, এরা সবাই দে ফেইল অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, এবং তারা সবাই অবসেসড উইথ সামথিং। তারা সবাই অবসেসড। অবসেশনটা আমরা চারজনের মধ্যেই পাচ্ছি। অবসেশন যে আইডিয়াটা, এটা কিন্তু আমরা চারজনের মধ্যেই পাচ্ছি, ভালো করে লক্ষ্য করেন। ট্যানার, তার অবসেশন হচ্ছে সমাজকে পরিবর্তন করা। এরপর জিমের অবসেশন হচ্ছে হিরো হওয়া, স্টিফেনের অবসেশন হচ্ছে শিল্পী হওয়া, এবং পলের অবসেশন হচ্ছে ওর মা। এই যে অবসেশন এবং ফ্যামিলি রেসপন্সিবিলিটি, এই দুইটাকে যদি আমরা কানেক্ট করি তাহলে আমরা বলতে পারি যে দে আর অবসেসড। এই চারজন তারা সবাই অবসেসড, এবং তাদের এই অবসেশনের কারণেই তারা ফ্যামিলি রেসপন্সিবিলিটিটাকে ঠিক মতো ফুলফিল করতে পারছিল না। আপনাদের এই ক্ষেত্রে মতামত কি? অবসেশন অ্যান্ড ফ্যামিলি রেসপন্সিবিলিটি, এটা নিয়ে আমি মোটামুটি একটা বড় আলোচনা এক্সপেক্ট করছি। অবসেশন অ্যান্ড ফ্যামিলি রেসপন্সিবিলিটি, এই বিষয়ে আপনারা কে কে কথা বলতে চান? আসিফ কিছু বলবেন? ওকে, ফারিহা, সাইদা, নীলিমা। আচ্ছা, নীলিমা বলেন, শুরু করেন আপনি। স্যার, আমাদের সবকিছুর জন্যই একটা মডারেট আকারে মানে অ্যাট্রাকশন থাকা উচিত, বা ওটার প্রতি মানে আমাদের ওইটা করা উচিত সবসময় বোঝা যে কোন লেভেল অনুযায়ী এটা ঠিক আছে। যেমন আমরা অনেক সময় বলি যে ভালো কাজও যদি আমরা অনেক বেশি করি তাহলে ওইটার ভালোটার ভ্যালু থাকে না। তো অবসেশনটা আসলে লাইফে অনেক সময় অনেক হার্ম করে, বা আমাদের লাইফে অনেক সময় অনেক ড্যামেজ করে, যেগুলো আমরা প্রত্যেকটা এখানে যে প্রত্যেকটা ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট প্রত্যেকের বেলায় আমরা এটা দেখতে পাই যে তারা মানে কোনো কিছু করতে যাচ্ছে হয়তো প্রথম যেমন ট্যানার ভালোই চাচ্ছিল যে সে রিয়ালিস্ট হবে, সে সোসাইটি চেঞ্জ আনবে। তো সেখানে সে তার ডিসিশন ভালো, বাট সে ওইটা নিয়ে অনেক বেশি অবসেসড, সে অনেক বেশি পরিমাণ প্রেশার নিচ্ছে, বা সে ওটাই করবে, তার মেইন টার্গেট ওটাই। কিন্তু আমাদের লাইফে এটা আইডিয়া রাখতে হবে যে আমরা এটা করব, বাট যদি এটা পসিবল না হয় তাহলে যেন আমাদের অন্য কিছু করার অপশন থাকে। যেমন এই জিনিসটার জন্য আমরা অনেক সময় দেখি যে অনেকের অনেক বড় ড্রিম থাকে বা অনেক কিছু সম্পর্কে অবসেশন থাকে, বাট যখন সেটা ফুলফিল করতে পারে না তারা সুইসাইড করে ফেলে, কারণ তাদের কাছে লাইফটা মিনিংলেস লাগে। যে আমি এটা করতে পারি নাই, আল্লাহ আমার লাইফে তো কিছুই নাই, আর আমাকে দিয়ে আর কি হবে? আমি যদি এটাই না করতে পারি তাহলে তো আমার কোনো ক্যাপাসিটি নেই, আমি তো ক্যাপাবল না। এটা অনেক মানে অনেক বড় বড় আর্টিস্ট বা অনেক বড় বড় যদি ফিল্মেও দেখি তাহলে অনেক বড় বড় পার্সনের ক্ষেত্রে আমরা এটা দেখবো যে তারা অ্যাকচুয়ালি তাদের লাইফটাকে শেষ করে ফেলে জাস্ট এই অবসেশনের জন্য। তো আমাদের বোঝা উচিত যে অবসেশন ভালো, বাট মানে কোনো কিছু সম্পর্কে একটা ভালো জিনিস সম্পর্কে একটা অ্যাট্রাকশন বা কোনো কিছু সম্পর্কে একটা পেশন ফিল করাটা ভালো, বাট ওটা একটা লিমিটেশন আছে। ভালো কাজও অতিরিক্ত ভালো ভালো না। তো এর জন্য আমাদের বোঝা উচিত যে কোন লেভেল অনুযায়ী আমরা এটা করতে পারি, কোন লেভেল অনুযায়ী আমাদের সেলফ আন্ডারস্ট্যান্ডিং বা এখানে আমাদের ব্যালেন্সটা খুব দরকার, যে আমাদের এভরিথিং ইজ অ্যাবাউট ব্যালেন্স। তো এটা কিভাবে আমরা ব্যালেন্স করে চলবো, এখানে আমাদের কতটুকু করলে আমাদের জন্য এটা হার্মফুল হবে না, আমাদের লাইফের আগে যে এইটা না, আমার যে আপন মানুষদের আগে এইটা না, আমার যে ফ্যামিলি পার্সনদের আগে এইটা না, আমাদের এটা বুঝতে হবে যে আমাদের লাইফে ভ্যালু ওইটা রাখে, বাট অন্যান্য জিনিসগুলো আমাদের লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট বা ভ্যালু রাখে আর কি। আর স্যার একটা কি জানি কোশ্চেন ছিল, একটা তো ছিল অবসেশন, ফ্যামিলি ডিউটি। হ্যাঁ, ফ্যামিলি ডিউটি। তা আমাদের এইটা অনেকের মধ্যেই থাকে যে অ্যাকর্ডিং টু ব্রোকেন ফ্যামিলি, এটা আমি অনেকের মধ্যেই দেখেছি, বা আমি নিজেও এটা অনেক সময় ফিল করেছি যে হ্যাঁ, আমাদের মনে হয় যে আমি চলে যাব, আমি এটা দিয়ে কেন এই ফ্যামিলিতে এত প্যারা খাচ্ছি, কেন আমি এখানে থাকবো মানে আমি ফ্যামিলিতে এত সাফার করতেছি, কেন আমি এখানে থাকবো, এখানে আমার থাকা উচিত না। তারা তো আমাকে ছাড়া ভালোই লাইফ লিড করবে, বাট এটা না আমাদের নিজেদের ধারণা। আসলে যে তারা
আমাকে ছাড়া কমপ্লিট কিনা সেটা কিন্তু আমি বুঝবো না। আমার মাকে আচ্ছা জিজ্ঞেস করলে সে বুঝবে যে আসলেই তারা এটা আমি ছাড়া তারা কমপ্লিট কিনা। আমাকে নিজে নিজে ডিসিশন মেকিং করাটা উচিত না, আমার মতে এটা উচিত না। আমাকে বোঝা উচিত যে আহ, যখন আমার ফ্যামিলি আমার সাথে কানেক্টেড, যে সেটা ব্রোকেন ফ্যামিলি হোক আর নর্মাল ফ্যামিলি হোক, তারা হয়তো আমার কাছ থেকে কোনো এক্সপেকটেশন বা কোনো কিছু তাদের আমার আমার প্রতি একটা অ্যাট্রাকশন থাকবে বা আমার প্রতি একটা ডিপেন্ডেন্সি থাকবে, এটা নর্মাল। তো আচ্ছা আমাকে আমার ফ্যামিলির কথাটা চিন্তা করতে হবে। আমি যদি আমার ফ্যামিলির দায়িত্বটাই এড়িয়ে চলি, আমি যদি ফ্যামিলির দায়িত্বটাই ফুলফিললি মানে পালন না করতে পারি, তাহলে আমি কিভাবে আমার লাইফে আরো বড় বড় দায়িত্ব যখন আসবে, নতুন করে ফ্যামিলি মেকিং এর দায়িত্ব আসবে, যেহেতু আমার ফার্স্ট ফ্যামিলি যেটা আমি বাই ব্রন যেই ফ্যামিলি পেয়েছি সেইটা যদি আমি দায়িত্ব পালন না করতে পারি, তাহলে আমি আমার ফার্দার যে দায়িত্বগুলো আসবে সেগুলো কিভাবে পালন করব? আমি তো আগেই এসকেপিস্ট হয়ে যাচ্ছি বা আমি তো আগেই পালিয়ে বেড়াচ্ছি, তাই না? তো হুম আমি যদি পালিয়ে বেড়াই সেটা তো কোনো সলিউশন না। লাইফে এর থেকে অনেক বড় প্রবলেম আসতে পারে, তখন তো আমরা আবার বিমুখ হয়ে যাব বা আমরা আরো বেশি সাফার করব। তো আমার মতে হলো ফ্যামিলি যত লাইফে যত খারাপ সিচুয়েশন আসুক, আমি অনেক সময় এরকম ভেবেছি, বাট আমার মনে হয়েছে যে আমার আম্মু আমার উপর খুব ডিপেন্ডেন্ট, কারণ আমার লাইফে আমার আম্মু ছাড়া কেউ নাই, আর আম্মুরও আমি ছাড়া কেউ নাই। সো আমার আমার আম্মুর কথা চিন্তা করেও আমি যদি বাইরেও যাই আমার ফেরত আসতে হবে। আমার ফ্যামিলির প্রতি আমার একটা হ্যাঁ ডিউটি আছে, আমার আম্মুর প্রতি আমার একটা কর্তব্য আছে, এই কর্তব্যবোধটা থাকা উচিত। কর্তব্যবোধ না অবশ্যই থাকলে এটা ফিউচারে অনেক সাফার করতে হয়, এটা নিয়ে অনেক প্রবলেমে পড়তে হয়। তো অবশ্যই আমাদের অলওয়েজ অবশ্যই ফ্যামিলির প্রতি যে ডিউটিটা, এটা আমার কতটুকু করা উচিত, কোন কোন লেভেল অনুযায়ী আমি ফ্যামিলিকে দিতে পারি, সেটা আমাকে বুঝতে হবে। আমাকে নিজেকে বুঝতে হবে যে আমি এটা ছেড়ে এটা ছেড়ে পারবো না, কারণ আমার ফার্দার যখন ডিউটি আসবে তখন আমি পিছপা হবো। তো আমাকে বুঝেই কাজ করতে হবে। ফ্যামিলির ডিউটিটা আসলে বাদ দিয়ে দেওয়া বা ডিক্লাইন করার মতো কিছু না। আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ, মাহবুবা কিছু অ্যাড করতে চাচ্ছেন? জি স্যার, এখানে আমরা হিরোদের মধ্যে অবসেশনটা দেখছি এবং ওদের প্রত্যেকেরই একটা যে আফটার ম্যাথে যে কি হবে সেটা নিয়ে বেশি এক্সাইটেড এরকম মনে হচ্ছে। যেমন ওরা ধরেন আপনি জিমের কথা, জিম হিরো হতে চায়, গুড, বাট হিরো হতে হলে কি কি কোয়ালিটি দরকার ওর মধ্যে সেটা নিয়ে কিন্তু ও একবার চিন্তা ওরকম ভাবে ও প্র্যাকটিস, ও হিরো হতে হলে ওর যা যা স্কিল দরকার সেগুলো ও প্র্যাকটিস করেনি ওর লাইফ টাইমে। ওর একটার পর একটা ব্লান্ডার করছিল, ব্লান্ডার থেকে সে শিখছিল না যে না আমার হিরো হতে হলে তো আমাকে পালায় গেলে চলবে না, আমাকে মানুষ বাঁচাতে হবে, ওদেরকে উদ্ধার করতে পারলেই তো আমি হিরো হয়ে যাব। তো এরকম বিষয়গুলো। আর হচ্ছে স্টিফেনের কথা যেটা বলবো সেটা হচ্ছে ও অবসেসড হচ্ছে সৌন্দর্য নিয়ে, ফ্রিডম, তারপর সৌন্দর্য এগুলো নিয়ে। তো ও যখন এসএ কম্পিটিশনে এতগুলো টাকা পেলো, ও একদম পুরোপুরি ভাবে ভেঙে ফেলছে। ও ফ্যামিলির প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেয় না। ইভেন পুরো নোভেলটার মধ্যে ও কিন্তু ফ্যামিলির প্রতি তেমন কোনো রেসপন্সিবিলিটি শোই করেনি। ইনফ্যাক্ট যেখানে ওর ফ্যামিলি এতটা মানে বারবার হচ্ছে ওরা বাসা চেঞ্জ করছিল, ওদের ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা যাচ্ছিল, তারপরে কিন্তু ওদের পড়াশোনাটা কিন্তু ওর বাবা মা বন্ধ করেনি। সরি, স্টিফেন ওকে কে কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়েছিল এবং ওর পড়াশোনা ওর ওর দিকটা কিন্তু ও ফ্যামিলি থেকে পেয়েছে, পড়াশোনা বা যতটুকু সাপোর্ট, হয়তো ইমোশনাল সাপোর্ট পায়নি ওর বাবার কাছ থেকে, ওরকম পায়নি, কিন্তু স্টিফেনের কিন্তু দায়িত্ব ছিল। আর ও যে আহ, এরকম বিউটি ফ্রিডম খুঁজছে, একটা ফ্যামিলির প্রতি ওর যে রেসপন্সিবিলিটি, ও টাকাটা নিয়ে যদি ফ্যামিলির কোনো হেল্প করতো, ফ্যামিলির মানুষজনকে খুশি করতো, সেখানেও তো স্যার হ্যাপিনেস পাওয়া যায় না জিনিসটা। তো স্যার ওইভাবে দেখেনি আর কি, এদিকে ভাবেই নাই। আর পল হচ্ছে সেও মায়ের প্রতি খুব অবসেসড, যার কারণে ওর দেন হচ্ছে মানুষের লাইফে শুধু ফ্যামিলি, বাবা মা এইদিকেই ভাবলে হবে না, ওর যে ফিউচার ছিল, যেমন ও মিডিয়ামকে বিয়ে করতে পারতো কিন্তু ওর আম্মুর কথা শুনে সে আর ওরকম ভাবে আগায়নি। তো এই জিনিসগুলো স্যার ব্যালেন্স, এই যে নীলিমা যে বললো ব্যালেন্স করা, প্রত্যেকটা রিলেশনশিপে স্যার ব্যালেন্সের দরকার আছে। এক একটা মানুষ আমাদের লাইফে আমাদের সাথে আহ, ভাই বোনের সম্পর্ক, বাবা মার সম্পর্ক, ফ্রেন্ডশিপ সম্পর্ক, নানা রকম সম্পর্ক থাকে, এক একটা সম্পর্কের জায়গা এক এক জায়গায়। আমরা এই যে এ, ওদের যে প্লেসটা ওইটাই আমরা ব্যালেন্স করতে পারি না, যার জন্য স্যার এত প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। উম্মে হাবিবা কিছু বলছেন? জি স্যার। স্যার একটু আগে যে আপু বলল যে আমরা ব্যালেন্স করতে পারি না, এটা লাস্ট আমার আগে যতজনই বলেছে সবার মাঝে এই ওয়ার্ডটা কমন ছিল যে আমরা ব্যালেন্স করতে পারি না। আমি একটু বিগিনিং থেকে যদি স্টার্ট করি, যে রেসপন্সিবিলিটি আর অবসেশন,
আমি কখনো একটা মানুষের ক্ষেত্রে এরকম দেখি নাই যে একটা মানুষের রেসপন্সিবিলিটিটাই তার অবসেশন হয়ে দাঁড়িয়েছে। এটা আচ্ছা কখনো হয় নাই। কারণ আচ্ছা আমাদের শুরু থেকেই যখন আমাদের আপব্রিঙ্গিংটা স্টার্ট হয় একটা বাচ্চা থেকে আমরা বড় হতে থাকি, এটা আমাদের সোসাইটিতে সেই প্রিভিয়াস এরাগুলো থেকে চলে আসতেছে একটা মানুষকে তার রেসপন্সিবিলিটি বুঝিয়ে দেওয়া। আমরা তাদেরকে বুঝাই, এমন ভাবেই বুঝাই যে এটাই তোমার দায়িত্ব, তোমার বেঁচে থাকার কারণই এটা। কখনো ওই মানুষটার জায়গা থেকে যে সে চিন্তা করতে পারে, এটা ইন্ডিভিজুয়াল আমাদের সবার মধ্যে আছে। লাইফের একটা পর্যায়ে এসে আমরা আফসোস করি, আল্লাহ লাইফে যদি এটা করতে পারতাম। অথচ আমরাই আরেকজনকে যখন বড় করছি তাকে কিন্তু আমরা অ্যালাউ করছি না যে তুমি বড় হয়ে যেটা চাও সেটা করো। তাদের রেসপন্সিবিলিটিটা তাদেরকে বুঝিয়ে দিয়ে তারপর বলতেছি এটা কমপ্লিট করে তোমার যা মন চাই করো। আমরা তো ওদেরকে এটাই দেখাই দিচ্ছি যে এই যে তোমার প্যারা তোমার হাতে ধরাই দিলাম, এই প্যারা তুমি শেষ করতে পারলে তোমার যা মন চায় তুমি করো। ওখানেই কিন্তু অবজেশনটা ক্রিয়েট হয়। একটা মানুষ রেসপন্সিবিলিটি কমপ্লিট করতে করতে তার অর্ধেকটা লাইফ শেষ হয়ে যাচ্ছে, তার যেই ইন্ডিভিজুয়াল শখগুলা থাকে সেগুলাকে সে ফলো করার টাইম পায় না, আর তখনই ওইটা অবসেশন হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে যদি আমি একটু আলাদা করি, যেখানে ট্যানারের অবসেশন ছিল চেঞ্জ আনা, পরিবর্তন আনা, সে সমাজকে পরিবর্তন করবে, চেঞ্জের অবসেশন তার এত বেশি ছিল যে সে অ্যানের মতো মানে ঘাটতেরা মহিলাকেও বিয়ে করে চেঞ্জ করার ইচ্ছা রাখে। মানে তার চেঞ্জের প্রতি অবসেশন এত বেশি ছিল, অথচ তার লাইফের পার্সপেক্টিভটা যে তার একটা রেসপন্সিবিলিটি, সেটা সে কখনো রেসপন্সিবিলিটি অনুযায়ী নেয়ই নাই। যে এটা আমার দায়িত্ব, এটা আমার আগে শেষ করা উচিত। কেউ আমার ঘাড়ের উপর চেপে বসেছে বলে আমি এটা নিয়ে নিব, আমার নিজের কি কোনো মতবাদ নাই? তাহলে আমি কিভাবে একজন সুপার হিরো বা নিজেকে একজন সুপারম্যান বলে দাবি করি? বা কেন আমি নিজেকে খুব স্পেশাল বলে দাবি করতে চাচ্ছি? এই ক্ষেত্রে যদি আমি আমাদের হিরোগুলা, নভেলের যেই হিরোগুলা, তাদেরকে বাদ দিয়ে যদি আমাদের রিয়েল লাইফেও দেখি, আমরা ইন্ডিভিজুয়াল এখানে যতগুলা মানুষ আছি, কতজন বলতে পারবো যে আমরা আমাদের আপব্রিঙ্গিং এর পরে আমরা যাদেরকে আপব্রিঙ্গিং করার জন্য রেডি হচ্ছি, আমরা তাদেরকে সেম এডুকেশনটা দিচ্ছি না। তোমার রেসপন্সিবিলিটি শেষ করে তুমি তোমার অবসেশন ফলো করো, অবসেশনটা তো আমরাই ক্রিয়েট করে দিচ্ছি। সব সময় রেসপন্সিবিলিটি আর অবসেশন দুইটাকে আমরা একই দাঁড়িপাল্লায়, একটা নেগেটিভলি একটা পজিটিভলি দেখাচ্ছি। রেসপন্সিবিলিটি অবশ্যই একটা মানুষের লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার ফ্যামিলির আগে আমার কাছে কিছু না, তো আমি কেন আমার ফ্যামিলিটাকেই আমার অবসেশন করে দিচ্ছি না? আরেকটা আপু ফার্স্টে বললো যে আহ, অতিরিক্ত কোনো কিছু ভালো না। যার যেরকমটা পলের ক্ষেত্রে হয়েছে, সে তার মার প্রতি অতিরিক্ত অবসেসড ছিল যে সে আর কোনো কিছু নিয়ে চিন্তা করে নাই। হ্যাঁ, একটা মানুষের ভালো দিকগুলা যখন অতিরিক্ত বেশি ওভারকাম করে ফেলে ওইটা অবশ্যই ভালো না, এই ক্ষেত্রে আমি অবশ্যই তাকে সাপোর্ট করি। কিন্তু এই যে ব্যালেন্সটা, এটা তো আমাদের আপব্রিঙ্গিং থেকেই ভুল, আমাদের রুটস থেকেই এই জিনিসটা ভুল। স্কিপ করার যে রেসপন্সিবিলিটি, ধুর আমার আর ভাল লাগে না, এই জিনিসটা তো আমরাই দিয়ে যাচ্ছি। আমরাই তো এই বেড়িবাঁধগুলা সৃষ্টি করছি, প্রত্যেকটা মানুষ। আমরা নিজেরা পারছি না, কিন্তু আমরা অন্যকেও ফ্রি করছি না এটা থেকে। হ্যালো স্যার, কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো স্যারের মাইক মেবি ওয়ার্ক করতেছে না। আমি কিছু শুনতে পাচ্ছি না, কেন? কারণ কেউ কিছু বলতেছে না। বলছে না। আমার লাইন কিভাবে ড্রপ করতেছে, তো এই জন্য আমি কনফিউজ যে আসলে না কি না, স্যার লিভ নিয়েছেন আই গেস, আর সবার তো মাইক্রোফোন মিউট করা। ওকে এভরিওয়ান, আমার এই ওয়াইফাইটা চলে গেছে তো, সরি ফর দ্যাট। স্যার আমার
ওই প্রবলেম স্যার, লাইন অফ করছে বারবার। আচ্ছা, সরি ফর দ্যাট। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে যে উম্মে হাবিবা আপনার পয়েন্ট কি কমপ্লিট ছিল? জি স্যার। আচ্ছা, উম্মে হাবিবার পর ওই আবিদা যদি থাকেন, আবিদার পরে বলবেন হচ্ছে রিয়াদ, রিয়াদের পরে বলবেন হচ্ছে ফারিহা। আবিদা আছেন? জি স্যার। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি সরি স্যার, আমার বলেন। নেটটা আসলে ড্রপ করেছিল তখন। তো আমার এখানেও সমস্যা। অসুবিধা নেই, আপনারা বলেন। আপনাদের এগুলো তো রেকর্ড, তো আমি পরে শুনে নেব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো স্যার মানে আমার যেটা মনে হয়, লাইফ ইজ অল অ্যাবাউট মেকিং আ ব্যালেন্স বিটুইন অবসেশন এন্ড আবিদার কথা শুনতে পাওয়া যাচ্ছে না। আবিদা, আমিও কিছু শুনতেছি না। আবিদা তাহলে কি একটু পরে আবার ট্রাই করবেন? রিয়াদ বলুক বা ফারিহা বলুক আগে। জি স্যার, অবসেশনটা আছে স্যার ডেসপারেশন থেকে। প্র্যাকটিক্যালি আমাদের এই সবগুলা রাইটারই তাদের লাইফের যেসব ডেসপারেট মোমেন্ট গুলা পাস করেছে, ওই সময়গুলাতে আসলে ওই সিচুয়েশন গুলা তাদেরকে ওই অবসেশন গুলা ক্রিয়েট করতে বাধ্য করেছে। বেসিক্যালি মানুষ একটা কিছুর প্রতি অবসেসড হয় তখনই যখন সে আসলে তার লাইফের আর দেখা যায় যে আর কোনো অপশন নাই, ওই একটা পারপাসেই তাকে তার পেছনে রান আফটার করতে হয়। সো ওই ডেসপারেশন থেকে বেসিক্যালি অবসেশনের ক্রিয়েটটা হয়। ওই আমাদের এই চারটা রাইটারই তাদের লাইফের এই কিছু মুহূর্তে এই সিচুয়েশনগুলো ফেস করেছে বলেই তারা ওই জিনিসগুলোকে কেন্দ্র করেই অবসেসড হয়েছে। থ্যাংক ইউ স্যার। ওকে, ফারিহা। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমাদের যে লাস্ট নোবেলটা, আমাদের প্রোটাগনিস্ট পল নোবেল, সরি পল, হচ্ছে পল মোরেলের ব্যাপারটা হচ্ছে আসলে ওকে ইন্ডিভিজুয়ালি চিন্তা করলে ডিরেক্টলি ওকে দোষারোপ করা যায় না। কারণ হচ্ছে যেহেতু সে একটা ভালো ফ্যামিলিতে বিলং করে না, তারপর হচ্ছে আর তার মাও যেহেতু অনেক সাফার করছে, যার কারণে সে চেয়েছিল যে তার ছেলেরাও যাতে সেই ব্যাপারটা সাফার না করে, এবং সে তার ছেলেদের দিয়ে আর কি তার হ্যাপিনেসটা যেহেতু চেয়েছে, তো ছোটবেলা থেকেই তাকে সেভাবে গাইড করা হয়েছে যে সে মানে কোনো একটা কাজ করতে গেলে হয়তো সে তার মার হেল্পের প্রয়োজন হয়েছে, কেননা মা তাকে চেয়েছে হেল্প করতে। এখন একটা পর্যায়ে যখন সে বড় হয়ে গেছে, তো দেখা গেছে যে সে ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছে, যে কোনো ক্ষেত্রে মায়ের উপর ডিপেন্ড, যে কোনো ব্যাপারে মায়ের উপর ডিপেন্ডেন্ট ছিল সে। তো সেক্ষেত্রে তার মধ্যে কোনো কিছু তৈরি হয়নি যে আমি এটা করতে পারবো, বা ওই সাহসটাও তৈরি হয়নি তার মধ্যে যে আমি এটা করতে পারবো, আমার এটা করা দরকার, নিজ থেকে চেষ্টা করা দরকার। তার মধ্যে ওই আহ, মানে লাইফ কি জিনিস সে সেটা এভাবে ফিল করেনি। সে চিন্তা করেছে যে আমি একটা কিছু করব, আচ্ছা ঠিক আছে, আমার মা তো আছে আমাকে হেল্প করার জন্য। তো সে এতটাই মানে মায়ের উপর ডিপেন্ডেন্ট ছিল যে একটা পর্যায়ে সেটা অবসেশনের পর্যায়ে চলে গেছে, যে হ্যাঁ এখনো আমি মায়ের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু এখন যে সে বড় হয়েছে, তার নিজেরও একটা নিজের আত্মসত্তা আছে, সে সেভাবে নিজেকে ক্রিয়েট করবে যে না ঠিক আছে, আমার মাকেও প্রয়োজন, বা আমার লাইফে যেটা প্রয়োজন আমি সেভাবেও, সোসাইটি যেটা চায় সেভাবে আমাকে ডেভেলপ হতে হবে, আমি সোসাইটি মেনটেন করব। কিন্তু সে একটা পর্যায়ে এসে আর এটা পারছে না, ব্যালেন্স করতে পারছে না। কেননা সে ছোটবেলা থেকে এটা করে এসেছে, যার কারণে হঠাৎ করে একটা মানুষের চেঞ্জ আনা সম্ভব না। আমরা কি করি, আমরা যে কোনো কিছু শিখতে গেলেই সেটা ছোটবেলা থেকেই শিখি। লাইক প্রথমে আমরা যখন কথা বলতে শিখি, লাইক মার থেকেই আমরা হেল্পটা পাই, বা মা বাবা বা ফ্যামিলিতে যারা থাকে তাদের থেকে হেল্প পাই। যদিও মায়ের অবদানটা সবচেয়ে বেশি, সে আমাদেরকে হেল্প করছে। তো একটা পর্যায়ে পলও এটাই বুঝতে পারে যে হ্যাঁ আমি হয়তো করতে পারবো না, বা তার সেই সাহসটা নেই যে আমি করেছি, কখনো করিনি, ওকে মাকেই প্রয়োজন আমার এটা করতে।
তার কারণ হচ্ছে কি ও নিজের লাইফটাকে আর ব্যালেন্স করতে পারছে না। যখনই সে মিডিয়ামের কাছে যাচ্ছে সেখান থেকে সে ফিরে আসছে, যখনই সে হচ্ছে সরি ফর দ্যাট, আমি ক্যারেক্টারটা ভুলে গিয়েছি। আহ, আচ্ছা, অ্যানাদার ওমেন ক্লেরা ওর কাছে যখন গেছে, হ্যাঁ ক্লেরার কাছেও যখন যায় তখন সেখান থেকেও সে ফিরে আসতেছে বারবার, কারণ কি তার, হ্যাঁ ক্লেরার কাছ থেকেও সে ফিরে আসছে, কারণ হচ্ছে সে কনফিউশন। যদি আমি ওখানে যাই কোনো একটা হোঁচট খাই তখন আমাকে কে সেখান থেকে হেল্প করবে বা কিভাবে করবে, কিন্তু আমি যখন মায়ের কাছে থাকবো তখন আমার কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, কারণ মা আমাকে হেল্প করছে। সে এটা ভাবছে, এই জন্য তার লাইফে কোনো ব্যালেন্স সে ক্রিয়েট করতে পারছে না। আবার যদি যখন সে লাইফে চেঞ্জ আনতে চাচ্ছে যে মায়ের কাছ থেকে সে সরে যাবে, সেটাও সে পারছে না। কেন পারছে না? কারণ মা তাকে দিচ্ছে না সেটা করতে। এখন এটা এমন একটা অবসেশনের পর্যায়ে চলে গেছে যে সে চিন্তা করছে যে না, এখন তো আমার লাইফে ব্যালেন্স আসা দরকার বা চেঞ্জ আসা দরকার। তখন সে মায়ের প্রতি মানে ওই ব্যালেন্সটা তার থাকছে না, অবসেশনটা থাকছে না। সে কি করছে, এতটাই মানে প্রখর হয়ে গেছে যে ঠিক আছে আমি আর এটা নিয়ে পারছি না, বা মা যদি থাকে আমি এটা করতে পারবো না, যে কোনো কাজই করতে পারবো না। তখন সে মাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করে তার বোনকে নিয়ে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই যে ফ্যামিলিকে তুমি যদি চাও তাহলে তোমার সোসাইটিকে তোমার ছাড়তে হবে, এরকম না বিষয়টা। তুমি ফ্যামিলির সাথে থাকতে হবে, সোসাইটিও মেনটেন করতে হবে। যদি যে কোনো একটা বিষয়ে আমরা বেশি অবসেসড হয়ে যাই তাহলে তো আমাদের লাইফে কোনো কিছুই চলবে না। আর সোসাইটি কি চায় যে দুইটা জিনিসই ব্যালেন্স থাকবে, আমরা তো সোসাইটিতেও চলতে হবে, দেন ফ্যামিলিকেও মেনটেন করতে হবে। এমন না যে দুইটাই ছেড়ে দিতে হবে বা দুইটাই একসাথে চালানো সম্ভব না, অবশ্যই সম্ভব। শুধু নিজের ব্যালেন্সটা আনতে হবে আর কি। মানে ওভারঅল চিন্তা করলে ওই যে সবার যেই মতামতটা যে ব্যালেন্সের ব্যাপারটা, ও সেটা ব্যালেন্স করতে পারছে না, কারণ সে এট দ্য বিগিনিং সে এটা করতে শিখে নাই বা করতে জানেনি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। উম্মে হাবিবা বলতে চাচ্ছিলেন? জি স্যার, আমি পল আর পলের মার মানে যে ব্যালেন্সিং রিলেশনটা ছিল ওইটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম। দ্যাট ইজ আমাদের ইউজুয়ালি যেটা হয় যে ফ্যামিলির প্রতি আমাদের রেসপন্সিবিলিটি থাকে, আর আমাদের বাকি যে আদার লাইফটা থাকে সেটা আমাদের অবজেশন থাকে। একটা নর্মাল মানুষের লাইফে এরকমটাই হয় যে আমাদের ফ্যামিলি হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি। বাট যদি আমরা এই নভেলটা পড়ি আর যারা এই নভেলটার মোরাল স্টোরিটা জানে তারা একটু গড় করলেই আমরা জিনিসটা বুঝতে পারবো যে এই স্টোরিটার মধ্যে পুরা কনসেপ্টটাকেই উল্টা দেখানো হয়েছে। এখানে পলের অবসেশন হচ্ছে ওর ফ্যামিলি, মানে ওর মা, আর ওর বাকি লাইফ যেটা একটা মানুষের নিজের লাইফের উপরও কিছু রেসপন্সিবিলিটি থাকে। ওর যে গার্লফ্রেন্ড ছিল ক্লারা, তারপর হচ্ছে মারিয়াম ছিল, ওদের প্রতি ওর একটা রেসপন্সিবিলিটি ছিল। ওর ক্যারিয়ারের প্রতি ওর একটা রেসপন্সিবিলিটি ছিল। ওর নিজের উপর মানে ওর নিজের লাইফের উপর ওর একটা রেসপন্সিবিলিটি ছিল, যেটা ও ওর মায়ের প্রতি অবসেশনের কারণে কখনোই কমপ্লিট করতে পারেনি। আমরা যদি শুরু থেকে দেখি এই স্টোরিটার, ওর মার বিয়ের ডিসিশন অনেক তাড়াহুড়ার মধ্যে ছিল। সে একটা মানুষকে বিয়ে করেছে যার সাথে সে অ্যাডজাস্ট করতে পারেনি। ওই মানুষটার লাইফ সার্কেলটাই এরকম ছিল, কাজ করতো, বাড়িতে ফিরতো, ওই মারামারি ঝগড়াঝাটি একটা এনভায়রনমেন্টেই সেই মানুষটার বড় হয়েছে। তো সে সেটা চিন্তা না করে সেই মানুষটাকে বিয়ে করে। যখন সে অ্যাডজাস্ট করতে না পারে, সে তার সন্তানদের মধ্যেও ওই মানুষটার প্রতি যে তাদের একটা রেসপন্সিবিলিটি আছে সেটা কখনোই তাদের মধ্যে গ্রো করেনি। শুধু তার নেগেটিভ সাইড গুলা, তাদের কারেন্ট সিচুয়েশন গুলা, ঝগড়া মারামারি, এইসব জিনিসই তাদের চোখে হাইলাইট হয়েছে, যার কারণে তারা তাদের বাবার প্রতি যে রেসপন্সিবিলিটিটা, যে সে যেরকম মানুষই হোক দিন শেষে সে আমার বাবা, এই জিনিসটাও কখনো তারা মেনে নেয়নি। মা কেন্দ্রিক ছিল, সবকিছু মার ইর্দ গির্দ দিয়ে ওরা করতে থাকতো। সো এই জিনিসটা ওদের একটা ব্যালেন্সিং পয়েন্টকে নষ্ট করে, ওদের রেসপন্সিবিলিটির একটা থিওরিকেই, পুরো কনসেপ্টটাকেই ওরা উল্টাভাবেই শিখেছে। সেকেন্ডলি হচ্ছে যখন ওরা বড় হয়, দুইটা সন্তানই ওনার বড় হয়, ওরা নিজ নিজ লাইফে যখন মুভ করতে চায় ওরা ওদের মার কারণে পারে না। এটা কিন্তু মা কখনোই ওদেরকে বলে না যে আমি তোমাদের রেসপন্সিবিলিটি। এটা উনি নিজের প্রতি ওনার সন্তানদেরকে অবসেসড করে ফেলেছেন, যেখানে ওদের নিজের লাইফের প্রতি যখন রেসপন্সিবিলিটি গুলো আসে তখন ওরা সেগুলো আর কমপ্লিট করতে পারে না, ওগুলাকে স্কিপ করে ওরা ওদের অবসেশনকে ফলো করে। এন্ড দিন শেষে আমরা রেজাল্ট সবাই জানি। সেক্ষেত্রে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এই স্টোরিটাতে
অবসেশন এন্ড রেসপন্সিবিলিটির পুরো কনসেপ্টটাকে উল্টাভাবে প্রেজেন্ট করা হয়েছে। যে কখনো যে আমরা যে এটা বলি যে ফ্যামিলি আমাদের ফার্স্ট প্রায়োরিটি, ফ্যামিলি আমাদের রেসপন্সিবিলিটি, এখানে দেখানো হয়েছে যে মানুষের নিজেদের লাইফের উপরও একটা রেসপন্সিবিলিটি থাকে। যদি ফ্যামিলিকে আমরা আমাদের অবসেশন করে ফেলি, আমাদের মাকে বা কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারকে আমরা আমাদের অবসেশন করে ফেলি যেটা আমাদের ফ্যামিলি রিলেটেড, তখনও আমরা আমাদের আদার্স যেই রেসপন্সিবিলিটি গুলা থাকে নিজের প্রতি বা আমাদের অন্যান্য মানুষগুলোর প্রতি, সেগুলো আমরা কোনোদিন কমপ্লিট করতে পারবো না। থ্যাংক ইউ স্যার। স্যার কি নাই? Who sir leave missing? Maybe net problem. হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা স্যার আচ্ছা আমি কি আচ্ছা। আবার বলবো? না না না, আমি আপনারটা পেয়েছি। রিয়াদ বলবেন কিছু? রিয়াদ রিয়াদ হাত তুলেছিলেন। নীলিমা নীলিমা স্যার বলবেন? আমি বলেছি, আমি এর আগে আচ্ছা আচ্ছা, নীলিমা কিছু অ্যাড করবেন নতুন? জি স্যার। আচ্ছা বলেন। স্যার আপনি ইডিবাক্স কমপ্লেক্স পড়ানোর সময় একটা কথা বলেছিলেন যে সোসাইটি, তারপর ফ্যামিলি, এগুলো ওর মা, এটা তো খুব ম্যাটার করে, বাট ওর নিজের উপর একটা অনেক বেশি মানে এই পুরো বিষয়টা ম্যাটার করে। কারণ কি আমার আমার মতেও সেম, কারণ মানে ওর ফ্যামিলি কন্ডিশনটা অনেকটা সিমিলার আমার মতো। তো আমি ছোটবেলা থেকে এই জিনিসটা ফেস করছি। আমার বাবা বাইরে, যখন সে একটা সিভিল ইঞ্জিনিয়ার ছিল, তো সে বাইরে চলে গেছিল, তার এখানে মোটামুটি ভালোই অবস্থা ছিল, বাট সে বাইরে চলে যাওয়ার পরে আমার যেহেতু ফ্যামিলি বন্ডিংটা সেভাবে হয় নাই, বা আমার বাবার সাথে যেহেতু আমার ওইভাবে বন্ডিংটা হয় নাই, সো আমার আম্মু কিন্তু উল্টা করেছে। এখানে যেরকম গাট্রুজ যেটা করেছে, আমার আম্মু উল্টা করেছে। সে অলওয়েজ আমাকে বুঝাইছে যে তার ফ্যামিলির জন্য এরকম বা সেই রকম। সেটা গাট্রুডের রোলটা আর আমার আম্মুর রোলটা অপোজিট। মানে সে উল্টা গাইড করেছে, আমার বাবার প্রতি আমার ফিলিংসটা গ্রো করার জন্য অনেক হেল্প করেছে আমার আম্মু। তো সেটা সত্য। আরেকটা বিষয় হলো কি, যে আমি এটা বলবো যে নিজের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেমন আমার ফ্যামিলিতে যখন আমি প্রবলেম ফেস করেছি বা এরকম হয়েছে, তো আমি চাইলে কিন্তু আমার ফ্যামিলিতে যেহেতু কেউ নাই, আমার ভাইয়া মারা যাওয়ার পরে, ভাইয়া মারা যাওয়ার আগ পর্যন্ত আমি আমার আম্মুর সাথে কানেক্টেড ছিলাম না, আমি জাস্ট আমার ভাইয়ার সাথে কানেক্টেড ছিলাম। কিন্তু ভাইয়া মারা যাওয়ার পরে যেহেতু সেটাও চলে গেছে, মানে আমি যার সাথে কানেক্টেড ছিলাম ফ্যামিলিতে একমাত্র পার্সন, সেও ডেথ হয়ে যাওয়ার পরে আমার আম্মুর সাথে আমি অটোমেটিক আস্তে আস্তে কানেক্টেড হয়েছি। তো এটা দেখেছি যে আসলে নিজের উপর অনেক কিছু ডিপেন্ড করে। কারণ এরকম যখন ফ্যামিলিতে সিচুয়েশন আসে, তা আমি চাইলেও আমি হয়তো ইজিলি ড্রাগ নিতে পারতাম, ইজিলি খারাপ কিছু করতে পারতাম। আমার ফ্যামিলিতে গাইড করার মতো কেউ ছিল না। যেমন এখন আমি বাসায় একা, আমার আম্মু স্কুলে গেছে বা এরকম। নিজের উপর অনেক বড় একটা জিনিস ডিপেন্ড করে। আমি কিন্তু আমার সেই টিন এজ থেকেই নিজেকে কন্ট্রোল করে আসছি। তো নিজেকে আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এই জ্ঞানটা থাকা খুবই ইম্পর্টেন্ট। ফ্যামিলি বা সোসাইটি অনেক বড় রোল প্লে করে, বাট নিজের জিনিসটা বুঝতে হবে। আমি যদি খারাপ কিছু করি, বা আমি যদি খারাপ ভাবে আগাই, বা আমি যদি কোনো কিছুর সম্পর্কে অবসেসড হয়ে যাই, আলটিমেটলি ক্ষতিটা কিন্তু আমারই। এখানে কিন্তু মানে সোসাইটি বা আমার ফ্যামিলির ক্ষতিটা নিবে না। আমার মা বা আমার বাবা একটা এই দেশে ডেথ হয়ে যাবে, বা তার লাইফটা সেখানে এন্ড হয়ে যাবে, বাট হোল লাইফ সাফার কিন্তু আমি নিজেই করব। সো সেলফ আন্ডারস্ট্যান্ডিং বা নিজের সম্পর্কে, যে আমার নিজের এখানে কিভাবে করতে হবে, আমাকে কিভাবে এখানে চলতে হবে, সেটা নিজে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। নিজেকে যদি না বুঝি, আমি যদি নিজেকে ট্যাকেল দিয়ে না চলতে পারি, তাহলে এই জিনিসটা আসলে অনেক সাফারিং ক্রিয়েট করে। এটা ট্রু স্যার। এই জিনিসটা আমি বলবো যে সবাই বলতেছে যে মার ডমিনেন্সি বা মায়ের জন্য এরকম হয়েছে, বাট নিজের উপর অনেক বড় একটা রোল প্লে করে আমার মতে। ও তো অবশ্যই অবশ্যই। স্যার আমি একটু নীলিমাপুর কথাটাকে আমি আরেকটু আমারটা এক্সপ্লেন করতে চাইবো। আপু এই জিনিসটাই আমি ফার্স্টে বলেছি যে আপব্রিঙ্গিং অনেক বেশি ম্যাটার করে। তোমার স্পিচের ফার্স্টেই কিন্তু তুমি বলেছো যে তোমার মা সবসময় তোমাকে বুঝিয়ে গিয়েছেন যে তোমার বাবা বাইরে থাকে বা ওনার প্রতি তোমার ভালোবাসাটা কিরকম হওয়া উচিত, উনি তোমাকে টাইম দিক বা না দিক, এখানে কিন্তু তোমার আপব্রিঙ্গিংটা ডেভেলপ হয়ে গেছে। তো যখন তুমি তোমার ডিসিশন নেওয়ার একটা বয়সে এসেছো, তোমার মায়ের ওই কথাগুলাই কিন্তু তোমার উপর প্রভাব ফেলেছে যে না আমার এরকম ভাবে চলা উচিত, আমার ওরকম ভাবে চলা উচিত। এখানে গাট্রুডকে কেউ ব্লেম করছে না যে সে তার ছেলেদের আপব্রিঙ্গিং ওইভাবে করেনি, এটাই ওনার ক্যারেক্টার ছিল।
উনি নিজের লাইফের উপর এত বেশি আমি ডিপ্রেস জাস্ট ছিল। ওইটা বলতে চাচ্ছি না, শোনো, আমি কিন্তু মানে পুরোপুরি বড় হওয়ার পরে বা আমি যখন আমার মাইন্ডসেট একটা ক্রিয়েট হয়ে গেছে বাবার প্রতি, তখন আমার মায়ের সাথে কানেক্ট হয়েছি। সো ছোটবেলা থেকে কিন্তু আমি গাইডেন্সটা পাই নাই, তাই না? কারণ আমি ছোটবেলা থেকে আমার আম্মুর সাথে আমি কানেক্টেড ছিলাম না। আমার আম্মু টিচিং করে, তো সে সেভাবেই বিজি ছিল। বাট বিষয় হয়েছে কি, আমি জাস্ট এখানে এটাই বলতে চাচ্ছি যে আমি গাইডেন্স পরে পেয়েছি, বাট আমার যেহেতু মাইন্ডসেট ছিল যে আমি যদি খারাপ কিছু করি বা আমি যদি ইয়ে করি, আমার ফ্যামিলি হয়তো এখন খারাপ কথা শুনবে বা এখন কিছু হবে, কিন্তু হোল লাইফ সাফারটা কিন্তু আমি নিজেই করব। না না আপু, আমি বুঝছো? ওইটাই বলতে চাচ্ছি। ছোটবেলা বলতে কত ছোট? তোমাকে অবশ্যই, আমাকে যদি আমি বলি যে আমাকে আমার ফ্যামিলি আপব্রিঙ্গিং এর কারণে আমি কোনো খারাপ কাজে যাই না। আমার অনেক ফ্রেন্ড আছে যারা স্মোক করে, যারা ড্রিঙ্কস করে, বাট আমি করি না। আমি না ওদের না সাথে আমার বসা থাকলেও আমি করি না। আমি শেষ করি না না আপু। না না, আমার ক্ষেত্রে সেটা না। আমার ক্ষেত্রে হয়েছে কি, আমি বললাম তো, মানে আমার যেহেতু ফ্যামিলিটা খুব ছোট, আমি, আমার ভাইয়া আর আম্মু, তো আমার ভাইয়া তো মারা গেল যখন 2014-তে আমার ভাইয়া মারা গেল, তখন আমি জি জাস্ট আপু, এসএসসি তোমার দিয়েছি। এজটা তখন এসএসসি দিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ 16+। জি তো তারপরে এসে কিন্তু আমি আমার আম্মুর সাথে কানেক্ট হয়েছি। আমার আম্মু জি কিন্তু প্রথম প্রথম আমাকে ওভাবে, মানে ওর মা যেরকম প্রথম সন্তান যাওয়ার পরে পরের সন্তানের প্রতি তেমন একটা ট্রিট ছিল না, আমার সেম সিচুয়েশন আমি ফলো করে এসেছি। আমাকে আম্মু গ্রামে চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে, এর জন্য আমাকে মেসে তুলে দিয়েছিল। আমি যখন সিরিয়াসলি অসুস্থ হয়ে গেছি, তখন এইরকম সিচুয়েশনটা আসছে, আমার আম্মু আমার সাথে কানেক্ট হওয়া। তো আমি এর জন্য বলেছি যে আমি মোটামুটি বিল্ড হয়ে গেছে, আমার মাইন্ডসেট বিল্ড হয়ে গেছে। তারপর কিন্তু আমি গাইডেন্সটা পেয়েছি। তুমি যেটা বললে যে ছোটবেলা থেকে, ওটা কিন্তু আমি পাই নাই। আপু, আমি ওইটাই বলতে চাচ্ছি। কত ছোটবেলা থেকে আমাদের গাইডেন্স দিবে? 7 বছর 8 বছর বয়সে নিশ্চয়ই আমরা এত বড় বড় কথা বুঝার মতো এবিলিটি আমাদের থাকে না। তুমি বলেছো তোমার টিনেজ, আমাদের টিনেজ প্যারেন্টিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের লাইফে। তোমারটা হয়তো একটু লেটে শুরু হয়েছে, বাট হয়েছে এখানে হ্যাঁ আমরা আমার এটাই বলছি যে হ্যাঁ তোমার আমার লেটে বলতে, আপব্রিঙ্গিংটা অনেক রাইট ছিল। আন্টির আন্টির এক্সেসটা হয়তো তোমার লাইফে একটু লেট হয়েছে, বাট ওইটার আগে তোমার হ্যাঁ ভাই ছিল। একটু না ভাই, আমি মানে ভার্সিটির আপু সেকেন্ড লেট মি ইয়ারে এসে, ফিনিশ। আমি শেষ করি, তারপর তুমি বলো। আমি এখানে কাউকে ব্লেমও করছি না, তোমার ফিলিংস কেও হার্ট করছি না। ইনফ্যাক্ট আমি অনেক মানে জিনিসটা খুব প্রাউডলি হয়তো আমি বলতে পারবো যে আমার পরিচিত একটা আপু আছে যার লাইফের বিল্ড আপটা এরকম হয়েছে। সো আমি ওইটাই বলতে চাচ্ছি যে তোমার মায়ের আগে তোমার ভাই ছিল। তুমি বললা যে তুমি তোমার ভাইয়ের সাথে কানেক্টেড ছিলা। তোমার ভাই মারা যাওয়ার পরে যখন তুমি একা হয়ে গেছো, তুমি অসুস্থ হয়েছো, তখন আন্টির এন্ট্রিটা হয়েছে তোমার লাইফে। বাট বিফোর দ্যাট ওনার কিন্তু তোমাদের দুইজনের উপরেই টেক কেয়ারটা করতে হয়েছে। আমি কোনো ব্রোকেন ফ্যামিলি থেকে বিলং করি না, বাট তার মানে এই না যে আমার ফ্যামিলিতে প্রবলেম নেই, তার মানে এই না যে আমার বাবা মার মধ্যে প্রবলেম হয় না। বাট আমার মা বা আমার বাবা কখনোই তাদের প্রবলেমটা আমাদের পর্যন্ত আসতে দেয় না। ওরা কি করছে করুক, বাট এটা কখনো তাদের সন্তানদের উপর ইফেক্ট হওয়া, ওদের ঝগড়ার কারণে তাদের সন্তানরা একজন আরেকজনকে হেট করবে, এটা কখনো আমাদের ফ্যামিলিতেও হয় না। তুমি একটা ব্রোকেন ফ্যামিলি থেকে এসেছো, তারপরেও আন্টি আঙ্কেলের প্রতি তোমাদের দুই ভাই বোনের একটা হেট্রেড ক্রিয়েট করা, ওইটা আন্টি কখনো করে নাই। তুমি যেটা বলতেছো যে তুমি ছোটবেলা থেকে গাইডেন্সটা পাও নাই, কত ছোটবেলা থেকে আমাদেরকে গাইডেন্স দিবে? 7 বছর 8 বছর বয়সে কি আমরা এগুলা বুঝবো? গাইডেন্সটা তো শুরুই হয় টিনেজ প্যারেন্টিং থেকে। তোমারটা একটু লেট হয়েছে, আমারটা হয়তো একটু আর্লি হয়েছে, অন্য কারোটা হয়ই নাই। সো এটাই আমি বলতে চাচ্ছি যে ওই প্যারেন্টিংটাই তো গাট্রুডের ছেলেরা পায়নি। কারণ হ্যাঁ হ্যাঁ গাট্রুড আমি কখনো সেটা এই বলেছি। জিনিসটা, এই থিওরিটাতেই বিলিভ করে নাই। তার কথা হচ্ছে আমি কখনো হ্যাপি হই নাই এই মানুষের সাথে, এই মানুষকে আমি আমার সন্তানদেরকে ভালোবাসতে দিব না, আমার সন্তানদের মনে তার জন্য কোনো রেসপেক্ট থাকবে না। দিন শেষে আমি তো সেটাই বললাম যে সে যে দিন শেষে তাদের বাবা, তার প্রতি যে তার ছেলেদের একটা রেসপন্সিবিলিটি হওয়া উচিত, এই জিনিসটাই তো সে ক্রিয়েট করে নাই। ইট ওয়াজ অল অ্যাবাউট হার। বাট আন্টি, তোমার ক্ষেত্রে যখন আঙ্কেল দূরে ছিল বা আঙ্কেল ছিল না, তখন কিন্তু আন্টি বলো বা ভাইয়া বলো, ভাইয়া এখন নেই, আন্টি আছে, এখন তুমি আর আন্টি মিলেই তোমাদের দুনিয়াটা এখন। সো আন্টির আগে ভাইয়া হয়তো তোমাকে গাইড করেছে, ভাইয়া হয়তো তোমাকে ইনডাইরেক্টলি অনেকভাবে বুঝিয়েছে যে এটা মেনে নিতে হবে, এইভাবে অ্যাডজাস্ট করতে হবে। দিন শেষে ওরা আমাদের প্যারেন্টস। ভাইয়ার চলে আমি যাওয়ার পরে আমি আন্টির জাস্ট, এন্ট্রিটা হয়েছে। সো হ্যাঁ এটা হ্যাঁ কিন্তু তোমার ওই আপব্রিঙ্গিং কেই ডেভেলপ করে, মানে না আপব্রিঙ্গিংটাকে ঠিক আছে, কিন্তু রিপ্রেজেন্ট করে। হ্যাঁ কিন্তু শোনো, আমি একটা কথা বলি, যেরকম মানে ওরও যেরকম ফ্যামিলিতে ও মানে আপব্রিঙ্গিংটা এভাবে হয় নাই, এটা সত্য যে ওর ফ্যামিলিতে আপব্রিঙ্গিংটা হয় নাই, আমারটা লেটে হলে হয়েছে। কিন্তু বিষয় হয়েছে কি, যে আমি বললাম যেটা, যে আমি একটা মাইন্ডসেট চলে এসেছি, তারপর যখন আমাকে বলছে এটা, আমার মেন্টালিটিটা চেঞ্জ করার ট্রাই করতেছে, তো তখন কিন্তু অলরেডি যারা খারাপ পথে যাওয়ার, তারা কিন্তু অনেক কিছু করতো। আমি সেটাই বলছি যে নিজের উপর অনেকটা, মানে নিজের উপর অনেকটা, কারণ তুমি নিজে যদি
চাও নিজের পজিশনটা ধরে রাখতে, তুমি নিজে যদি ভালো থাকতে চাও, তাহলে অনেকভাবে থাকা যায়। আমি সেটাই বোঝানোর ট্রাই করেছি। আমিও এটাই বলছি যে নিজের উপর অবশ্যই অনেক বড় ডিসিশন নেওয়া, বা ওই যে তোমার মাইন্ডসেটটাকে চেঞ্জ করা, যে না আমি যেটা চিন্তা করতেছি সেটা ভুল, বা এটা আমার করা ঠিক না। এই জিনিসটা কিন্তু তোমার ওই পয়েন্টে এসে মানে যে পয়েন্টে এসে ক্রিয়েট হয়েছে তখন তোমার কোনো গাইডেন্স ছিল না। আর যখন তুমি গাইডেন্সটা পেয়েছো, তোমার মাইন্ডসেট এতখানি স্ট্রং ছিল যে তুমি ওইটা একসেপ্ট করেছো যে না ওরা যেটা বলতেছে সেটা রাইট, আমার এইভাবেই করা উচিত। তো ওই যে করা উচিত নীলিমা, জিনিসটা একটা, হ্যাঁ আচ্ছা হাবিবা শেষ কর। ওই যে একটা উচিত অনুচিত জিনিসটা, এটা কিন্তু আমাদের লাইফে অবশ্যই এটা আমরা মানতে বাধ্য, আমাদের ফ্যামিলি থেকেই আসে। আমি ওইটাই বলতে চাচ্ছি আপু, ডিসিশন তোমারই ছিল, তুমি তোমার পয়েন্টে স্ট্রং ছিলা, তুমি অবশ্যই রাইট ছিলা, বাট ওই যে তোমার ডিসিশনকে কেউ মডিফাই করতে পারবে না, কেউ ম্যানিপুলেট করতে পারবে না, এই স্ট্রংনেসটা কিন্তু আন্টি আর ভাইয়া থেকেই এসেছে। যে তোমার ডিসিশন রাইট থাকলে তুমি ওইটাতে অন টু দ্য পয়েন্ট থাকো, কারো কথায় নড়ে যেও না। আর যদি তুমি একটা জিনিসে স্টিক হয়ে আছো কিন্তু কেউ তোমাকে বুঝাচ্ছে আর তুমি জানো যে সে যেটা বুঝাচ্ছে সেটা রাইট, তখন সেটাকেও একসেপ্ট করো। হ্যাঁ, আন্টি হয়তো তোমাকে ওইভাবে সময় দিতে পারেনি, কিন্তু তোমার আপব্রিঙ্গিংটা আন্টি অতটাই ভালো করেছে যে যখন তুমি নিজে নিজে ডিসিশন নেওয়ার বয়সে এসেছো, তুমি কারেক্ট ডিসিশন নিতে পেরেছো। সেটা আন্টির ক্ষেত্রে হোক বা ভাইয়া যখন তোমার লাইফে ছিল ওই ক্ষেত্রে হোক। আমি খুব প্রাউডলি বলি যে আমি যখনই কোনো ডিসিশন নেই আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে। তার মানে এই না যে ওরা আমাকে ওই ডিসিশনের নেগেটিভিটি দেখায় না। আমার ফ্যামিলি আমাকে কখনো এটা বলে নাই যে না তোমার ভুল কিন্তু তুমি বুঝবা। ওরা আমাকে বলে যে এই ভুলটা কিন্তু তোমার হতে পারে, তখন কিন্তু তুমি পস্তাবা, তখন কিন্তু তোমারই সাফার করতে হবে। কিন্তু আমি কখনো এটা ফিল করি নাই যে আমি যখন সাফার করব তখন আমার ফ্যামিলি আমার পাশে থাকবে না। সো গাট্রুড ও যেমন পল যেমন এই স্টোরির প্রোটাগনিস্ট, গাট্রুড কিন্তু মানে গাট্রুড ও ওর নিজের সেলফে এই স্টোরির সবচেয়ে বড় অ্যান্টাগনিস্ট। সে তার নিজের, তার হাজবেন্ডের, তার দোনো ছেলের লাইফ তার শুধুমাত্র কিছু নেগেটিভ থিওরির কারণে নষ্ট করেছে। তোমার ফ্যামিলি অবশ্যই ব্রোকেন ফ্যামিলি, অ্যান্ড সিরিয়াসলি তোমার কথাগুলো শুনে আই রিয়েলি ফিল প্রাউড যে তুমি নিজেকে এইভাবে গড়তে পেরেছো। আর এটার পিছনে তোমার ভাইয়া আর তোমার মায়ের অনেক বড় হাত আছে। কারণ তুমি যে নিজের পয়েন্টে স্টিক থাকবা, তুমি যে নিজের জন্য একটা কারেক্ট ডিসিশন নিবা, এটার আপব্রিঙ্গিংটা ওদের থেকেই এসেছে। থ্যাংক ইউ। আমাদের বেশ কিছু ভালো ভালো পয়েন্ট কিন্তু চলে আসছে, বিশেষ করে আমাদের ফাইনালের যে কোয়েশ্চেনের বেশ কিছু অ্যান্সার আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা। আমাদের ফাইনাল যে অ্যাসাইনমেন্টের বেশ কিছু আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা আজকে উঠে আসছে। বিশেষ করে এই যে এখন যে আলোচনাটা হলো, সেক্ষেত্রে আপনারা যদি মূল পয়েন্টগুলো যদি নোট করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্যই ভালো হয়। আমাদের এইটাই হচ্ছে মূল ফোকাস। আমরা এই টেক্সটগুলোতে যে বিষয়গুলো আমরা পাবো সেগুলো আমাদের লাইফে আমরা একটু কম্পেয়ার কন্ট্রাস্ট করে আমরা একটু ফিল করার চেষ্টা করবো যে আমরা আসলে কোথায় আছি, এবং সেটা করার ফলে আমাদের ভুলগুলা, কোথায় আমরা ভুল করি, কোথায় আমাদের সিদ্ধান্তগুলো ঠিক, এগুলো কিন্তু আমরা একটু মানে আমাদের মধ্যে সেন্সটা আসে। আজকে বেশ ভালো লাগলো, বেশ কয়েকজন বেশ ভালো মানে পার্টিসিপেট করেছেন। অর্ধেকের একটু কম আর কি যারা ভালোভাবে পার্টিসিপেট করেছেন। যারা অলরেডি পার্টিসিপেট করে ফেলেছেন তাদেরকে খুবই ধন্যবাদ এবং কনগ্রাচুলেশন। অবভিয়াসলি ইউ হ্যাভ গট দ্য বোনাস পয়েন্ট, সেটা আপনাদের ওই পার্টিসিপেশন অনুযায়ী পরে ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন যারা বাকি আছেন, আজকে তো আমাদের ক্লাস আর 10 মিনিট আছে, এই 10 মিনিটের মধ্যে যারা বাকি আছেন তারা আপনারা আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আজকে যে বিভিন্ন পয়েন্টগুলো আলোচনা হলো, আজকে যে বিভিন্ন পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম, এখন আপনারা আপনাদের মতো করে সংক্ষেপে আলোচনা করে ফেলেন। যেমন যদি আমি বলি, যেমন মুশারাত মুশতারি আছেন, আপনি চাইলে কিছু বলতে পারেন। আসিফ আপনি চাইলে আপনি কিছু ইনপুট দিতে পারেন। মোহাম্মদ নুরুল্লাহ আছেন, আফিফা আছেন, আপনারা যদি চান কিছু বলতে পারেন। আসিফ কিছু স্যার বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ কিছু বলেন। স্যার সবাই সবার পারসেপশন থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে, পার্সপেক্টিভ থেকে রাইট। এখানে সবগুলো আলোচনায় খুবই ক্রিটিক্যাল, খুবই
প্রিসাইজ এবং রিয়েলিস্টিক। আর ওভারঅল হচ্ছে যে রিয়েলিজমের কারণেই আসলে রিয়েলিজমের ব্যাপারটাকে উপলব্ধি করে আসলে ন্যারেটর এই সব কিছু পোর্ট্রে করছে, ন্যারেট করছেন। আর হচ্ছে আমাদের রিয়েল লাইফের সাথে কানেক্টেড বলেই আসলে আজকে আমরা এরকম একটা আলোচনা আমরা করলাম এবং একটা ইফেক্টিভ আলোচনা আসছে। এফেক্টিভ আলোচনাটা আসার কারণে হচ্ছে these are all elements are so much effective and so much realistic and combined with real life. So narrator আসলে তার যে রিয়েলিজম থেকেই ইন্সপায়ার্ড হয়ে তার যে আইডিয়ালিস্টিক যে থট যে এক্সপ্রেশন সেটাকে আউটপুট দিয়েছেন হচ্ছে ন্যারেশনে। এবং আমরা যতদিন থাকবো আমার মনে হয় এই ইস্যুগুলা ইজ ভেরি কমন অ্যান্ড রিলেভেন্ট এবং আমাদেরকে এই জিনিসগুলা দিয়ে যেতে হবে, এই জিনিসগুলোর সাথে বাঁচতে হবে, এই জিনিসগুলোকে উপলব্ধি করে আমাদের ডিসিশন মেকিং করে লাইফকে চুজ করতে হবে, লাইফকে সাজাতে হবে। সো এই দিক থেকে যদি আমি চিন্তা করি আমার লাইফেও ন্যারেটর যেভাবে বলছে ইনফ্লুয়েন্স সো মাচ, অনেক বেশি পরিমাণ আমি দেখেছি এবং আপনার সাথে আমি শেয়ারও করেছি ম্যান ভার্সেস সুপারম্যানের কিছু বিষয় আমার লাইফের সাথে রিলেটেড, আপনি আমাকে সাজেস্ট করেছেন। সো আমি কিন্তু এই ব্যাপারটা এইভাবে উপলব্ধি করতে পারতাম না যদি না আমি ম্যান অ্যান্ড সুপারম্যান আমি পড়তাম, আমি সেই ফিলসফিটাকে আমি যদি গ্র্যাব না করতে পারতাম কিংবা পারসেপ্ট করতে না পারতাম। সো এই যে শিক্ষাটা, এই যে আমি পেলাম শিক্ষাটা, সো এটা কিন্তু আমার রিয়েল লাইফে আমি এখন কাজে লাগাচ্ছি, আমার রিয়েল লাইফে কিন্তু ইনভলভ আছে রাইট নাও, আমি এটাকে ফেস করছি। সো খুবই বাস্তবসম্মত তাদের ন্যারেশন, খুবই বাস্তবসম্মত তাদের চিন্তা ভাবনা, যেগুলো আমাদেরকে যুগের পর যুগ ইন্সপায়ার করবে এবং মোটিভেট করবে, যাতে আমরা আরো ভালোভাবে অ্যাজ এ হিউম্যান বিং আমাদের সমাজটাকে, আমাদের সোসাইটিটাকে নিজেদের মতো করে উপলব্ধি করে এটার সাথে খাপ খাইয়ে চলতে পারি। বিকজ তারা কিন্তু বিষয়টা পারেনি, তারা যখন উপলব্ধি করেছে ব্যাপারগুলা তখন অনেক লেট হয়ে গেছে আমার মতে। তখন তারা এই আইডিয়ালিজম থেকে, এই রিয়েলিজম থেকে ইন্সপায়ার্ড হয়ে তারা মনে করলো যে আমরা যে ভুলটা হয়েছে কিংবা আমরা সমাজের সাথে যেভাবে কানেক্টেড ছিলাম, এইভাবে আসলে একটা মানুষ কখনোই সমাজের সাথে কিংবা সোসাইটির সাথে কানেক্টেড থেকে ভালোভাবে সুন্দরভাবে বাঁচতে পারে না কিংবা জীবন সুন্দর হয় না। তখনই তারা কিন্তু এই যে রিফ্লেকশনটা সেটা দিয়েছে অ্যাজ আ ন্যারেশন, এবং এটা আমাদেরকে আজকে কিভাবে ইন্সপায়ার করছে, কিভাবে আমাদেরকে মোটিভেট করছে, আমাদের যে আলোচনা আজকে, আমাদের যে উপলব্ধি, এটা টোটালি হচ্ছে is a vague thing and it's only come because of this so precise and so realistic narration and point of views. সো এটাই স্যার বলবো। আর হচ্ছে স্যার আরো শেখার আছে, আরো আলোচনা করার আছে, উপলব্ধি করার আছে। সো যার থেকে যে যেটা বলেছে এটাকে আমি পার্সোনালি নিয়ে ন্যারেশনের পয়েন্ট অফ ভিউ, আপনার পয়েন্ট অফ ভিউ, সবার পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছু নিয়ে আমি আরো ভালোভাবে জিনিসটাকে উপলব্ধি করে আসলে পড়াশোনা তো এমনিই না কিংবা পড়া তো আর এমনিই না, এটাকে আমি রিয়েল লাইফে যদি কাজেই না লাগাতে পারি তাহলে আজকে এই পড়াশোনা, এই ফিলসফি গুলোর কোনো মূল্য থাকে না, কারণ তারা এই জিনিসগুলা লিখেছি আমাদেরকে ইন্সপায়ার করার জন্য। সো এটাই করব, আমি আমার রিয়েল লাইফে কাজে লাগাই, নিজেকে ইমপ্রুভ করব, আমার সমাজকে ইমপ্রুভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, Sir, I wanted to say something. একটু হাবিব একটু দাঁড়ান, মুশারত মুশতারি কিছু বলবেন। স্যার, আমি এখানে ওইভাবে কিছু বলবো না। আমি অনেকক্ষণ ধরেই হচ্ছে গিয়ে উম্মে হাবিবা আর নীলিমার কথাগুলো শুনতেছিলাম। তো আমি এখানে যদি মানে আমার রিয়েল লাইফের সাথে আমি যদি কোনো টেক্সটের কম্পেয়ার করতে চাই, আমি এখানে বলবো যে লর্ড জিমটা অনেক বেশি ইফেক্ট করে। কারণ হচ্ছে গিয়ে আমি জানি না নীলিমার কতটুকু কি হয়েছে, বাট আমি অনেক ছোট থেকে, আমার টিনেজ লাইফের অনেক আগে থেকে কিন্তু আমি একাই বড় হয়েছি। লাইক আমার বাবা মা জব হোল্ডার, আমার ভাইয়া তখন স্টাডি করতো, আমাকে ওইভাবে গাইড করার মতন কেউ ছিল না। অ্যান্ড আমি এটা বিলিভ করি যে একটা মানুষ একটা মাটির মতন, এবং তুমি সেটাকে যেভাবে বানাবা সে সেভাবেই হবে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি ছোট থেকে যে বড় হয়েছি তখন কিন্তু আমার মাথায় এত বুদ্ধি ছিল না, তো আমার ফিলোসফিক্যাল থটস আসছে না যে আচ্ছা এটা করলে এটা হবে, ওইটা করলে ওইটা হবে। এখানে ফ্যামিলি অনেক বড় একটা রোল প্লে করে যে আমার মাইন্ডটা কিভাবে সেট হচ্ছে। আমার মাইন্ডটা এভাবে সেট হয়েছে যে আমার লাইফে আমি সব সময় সবাইকে পাবো না, আমার লাইফে আমার একাই লিড করতে হবে এবং আমি একাই লিড হব। এবং আমি ছোটবেলা থেকে ওইভাবেই আমি মানে প্র্যাকটিস করে আসছি যে না, আমার একা থাকতে হবে বা আমি একা থাকতে পারবো।
এবং আমি যদি বলি যে লর্ড জিমের সাথে আমি যেটা মিল পাই সেটা হচ্ছে গিয়ে লর্ড জিম কিন্তু একটা খুবই কনজারভেটিভ একটা এরিয়ার মধ্যে ছিল। ও কিন্তু ওইরকম ভাবে মানে মিশতে পারেনি সবার সাথে, যেহেতু ও একটা অরফানেজ হোমে ছিল। তো আমি বলবো না যে ওরকম ছিলাম, বাট আমার লাইফটা কিন্তু একটু স্ট্রিক্ট এর মধ্যে ছিল, যে আমার স্কুল করতে হবে, স্কুল থেকে বাসা, বাসা থেকে কোচিং, কোচিং থেকে আবার বাসা। আমার লাইফটা একটা টোটাল রুটিনের মধ্যে ছিল। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে লর্ড জিম যেটা করেছো, বারবার ভুল করে গেছে, একটার পর একটা ভুল করে গেছে, বিভিন্ন ধরনের ভুল করছে। সো সেম ভুলটা আমরা করছি, বাট লাস্ট অফ অল যেটা মানে করা উচিত যে ভুল থেকে শিখা উচিত, ভুল থেকে শেখা উচিত, নিজেকে ডেভেলপ করা উচিত। নিজেকে একটা জায়গায় আমরা বন্ধ করে রাখবো না যে আচ্ছা ঠিক আছে আমি এই ভুলটা করে ফেলছি, এখন আমার লাইফ শেষ হয়ে গেছে, বা আমি কোনো কিছু করতে পারিনি, আমার দ্বারা কিছু হবে না। তো এই জিনিসটা থাকাটা ভুল, কারণ আমাদের ফ্যামিলি অবশ্যই আমাদেরকে এই শিক্ষাটা দেয় নাই যে তুমি যেহেতু ভুল করছো তোমার এটাই প্রাপ্য, তুমি এটাই করবা। আমার ফ্যামিলি কোনোদিন আমি যদি কোনো ভুল করি তারা কখনো আমাকে বলবে না যে তুমি এটা করছো তোমার সাথে আমার খারাপ কিছু হবে, বা তুমি এটা করছো এখন আমি তোমাকে কোনো হেল্প করবো না। তারা আমাকে যথেষ্ট সাপোর্ট করছে, আমি যদি তাদের থেকে কোনো হেল্পও না দিই, তারা উইলিংলি এসে হেল্প করছে। বাট যেটা জিমের ক্ষেত্রে ছিল না, বাট আমার ক্ষেত্রে ছিল। এখন এই জন্য আমি যদি জিমের কথা বলি, জিম যে লাস্ট অফ অল সারেন্ডার করলো, এটা করাটা ঠিক না। আমি আউট অফ সবার মানে সবার পয়েন্ট অফ ভিউ আলাদা গিয়ে কিছু কথা বলছি, বাট আমার মনে হয় যে প্রত্যেকের লাইফ প্রত্যেকের মতন, এবং সবার লাইফের কিছু পার্সোনাল প্রবলেমস থাকে, যে প্রবলেমস গুলো কিন্তু একটা মানুষ ক্রিয়েট করে। আমি আমার মতন, আমার ফ্রেন্ড আমার মতন। যেমন আমি যদি বলি আমার মায়ের কথা, আমার মায়ের সাথে আমার সম্পর্ক সবসময় ভালো ছিল, বাট এখন আমার তার সাথে এই সম্পর্কটা এটা অন্য কারোর সাথে নেই। তো এই জিনিসটা নিজে নিজে বিল্ড আপ হয়েছে, এবং এই জিনিসগুলো না মানে নিজেদের ভিতরে থাকে যে হ্যাঁ আমার এভাবে এভাবে ফ্যামিলিটা বিল্ড হয়েছে, বা আমি এভাবে আমার রিলেশনটা বিল্ড আপ করছি। তো আমি বলবো যে স্যার আমাদের প্রত্যেকেরই উচিত একটা ব্যারিয়ার ক্রিয়েট করা, যে যেখানে আমি আমার আমার প্রবলেম গুলো রাখবো, যেগুলো আমি কারোর সাথে শেয়ার করবো না। এবং এই জিনিসটা আমার সাথে মানে অনেক আগে থেকে হয়ে আসতেছে, যে আমি আমার প্রবলেম গুলো বা আমার সারাউন্ডিংস এর যে প্রবলেম গুলো এগুলো আমি সবার সাথে শেয়ার করতে পারি না। এবং এই জন্য আমার সার্কেলটাও ছোট। তো আমি এটাই বলবো যে জিমের সাথে আমার যে ইয়েটা ছিল, যে ওর আর আমার চাইল্ডহুডটা একটু হলেও সেম ছিল, বাট লাস্ট অফ অল আমাদের পরবর্তীতে যে স্টেপ গুলো ওগুলো ওরকম মিল ছিল না। এবং আমি টেক্সট থেকে যেই মানে যেই নলেজটা আমি পাইছি সেটা হচ্ছে গিয়ে তুমি ভুল করো বা তোমার মধ্যে তোমার সেলফ কনফিডেন্সটা এতটুকু রাখো যে হ্যাঁ তুমি পারবা, তুমি যদি না পারো না পারলা, বাট তোমার মধ্যে কনফিডেন্স থাকা উচিত যে হ্যাঁ তুমি পারবা। কিন্তু ওই কনফিডেন্স আসতে আসতে তুমি যদি মানে একদম যখন পড়া তখন যদি তুমি না করো তাহলে পরবর্তীতে তোমার পস্তাইতে হবে, এবং সেই পস্তানোর জন্য তুমি যদি তোমার লাইফ শেষ করে দাও তখন তোমার লাইফের কোনো মিনিংই থাকে না। এটুকু বলা ছিল স্যার। স্যার আবার লিভ নেই স্যার। Okay, we had a very lively discussion today. বেশ ভালো কিছু পয়েন্ট এসেছে যেটা আমাদের ফাইনালের অ্যাসাইনমেন্টের জন্য খুব কাজে লাগে। আজকে যে আলোচনা, আজকে যে পয়েন্টগুলো আমরা পেলাম, এটা আপনাদের হচ্ছে গাইড হিসেবে কাজ করবে। আচ্ছা, আজকে বেশ ভালো কয়েকজন করেছেন, আমি সবারটা ইন্ডিভিজুয়ালি জানিয়ে দিব। আজকে যারা ওইভাবে অ্যাক্টিভ হতে পারলেন না তাদের মন খারাপ করার কিছু নাই, কারণ একই সুযোগ আপনারা পরের দিনও পাবেন। একই সুযোগ আপনারা পরের দিনও পাবেন। আজকে যারা মোটামুটি বেশ ভালো মানে পারফর্ম করলেন, বেশ ভালো কাজ করলেন, আগামী দিন হচ্ছে বাকিদেরকে সুযোগ দেবেন, কারণ আপনারা অলরেডি আপনাদের মার্কস পেয়ে গেছেন, আপনাদের টেনশন করার কিছু নাই। নেক্সট যে ক্লাসটা আমাদের, বাকিরা সবাই কথা বলার পরে আপনারা তারপর কন্ট্রিবিউট করবেন। বাকি যারা আছে তাদেরকে একটু সুযোগ দেবেন কাইন্ডলি। আর আমরা নেক্সট ক্লাসেও হচ্ছে এই বিষয়গুলোই আর কি আপনাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্টটা মূলত এমনই হবে যে আমরা আমাদের টেক্সট, মূল যে টেক্সট আমাদের শেষে
আমাদের 3টা নভেল আছে, একটা ড্রামা আছে। এর সাথে আমরা আমাদের জীবনটাকে কম্পেয়ার কন্ট্রাস্ট করব। আমরা কি কি শিখেছি, আমরা সেখান থেকে শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি, এই বিষয়গুলোতে আমরা ফোকাস করব। আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্টটা এমনই হবে। আর যেটা বললাম যে থ্যাংক ইউ সো মাচ, আজকে আপনারা যারা অংশগ্রহণ করলেন তাদেরকে বলে দেবেন যে নেক্সট ক্লাসে অবশ্যই তারা প্রায়োরিটি পাবেন, তারা কথা বলবেন। ভেরি গুড, ইট ওয়াজ ভেরি গুড এক্সপিরিয়েন্স টুডে। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, আপনারা কাউন্সিলিং সবাই আওয়ারটা ভালো কি থাকেন, সবাই চলে সেফ গেলে এখনই থাকেন। শুরু হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে করে দেবো। আজকে কাউন্সিলিং আওয়ার একটু পর থেকে শুরু করছি, 2-3 মিনিট পর থেকে। আপনারা, আমি থাকবো এখানে আরো বেশ কিছুক্ষণ থাকবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, তারপর আমরা আমাদের আজকের আলোচনা শেষ করে দেব। স্যার স্যার জি বলেন। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ এটা বলেন। হলো যে মেইনলি বিষয় হয়েছে কি ওখানে মানে রূপন্তী যে কথাটা বললো অ্যাকচুয়ালি সিমিলারিটি বাট কিছুটা ডিফারেন্স। ও যেটা মেনশন করলো ওইটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি, কারণ সবাই হলো দেশে থেকে জব হোল্ডার, আর আমার বিষয় হয়ে গেছে কি আমার বাবার মানে সবাই তো একটা দিন শেষে বাবাকে দেখে, তাই না? বাট আমার বিষয়টা হয়ে গেছে কেমন যে আমি জন্মের পরে তো দেখি নাই, আমার জন্মের পর তো আমি দেখি নাই, তো আমি যখন প্রথম দেখেছি তখন আমি তাকে বাবা যে সেটাই আমি জানি না, তাকে আমি কাকা বলে ডাকতেছি। মানে আমার সিচুয়েশনটা টোটালি ডিফারেন্ট, কারণ আমি কানেক্ট হওয়ার সময়টাই পাই নাই। জব হোল্ডার হলেও মানুষ ভ্যাকেশনে যায় বা একটা টাইম পায়, মানে আমার লাইফ থেকে টোটালি অ্যাবসেন্ট ছিল। তো আমার ভাইয়া মারা যাওয়ার পরে আমার বাবা আস্তে আস্তে এসেছে, তাও 1 বছর পরে, 2-3 বছর পরে এরকম এসেছে। তো ওইটা একটু ডিফারেন্ট মানে রূপন্তীর থেকে, যে অন্যান্যরা আমি কিন্তু ওইভাবে বলিনি, আমি বলিনি, আমি বলছি প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু আলাদা রকম। আমি বলছি তুমি যেমন তোমার ফ্যামিলিকে পাও নাই, বা তুমি যেমন তোমার বাবাকে পাও নাই বা তোমার ভাইয়াকে পাইছো, সেরকম আমি কিন্তু পাইনি। বেসিক্যালি আমি যদি সত্যি কথা বলি, আমার পার্সোনাল প্রবলেম বলে বলতেছি, ক্লাস 9 to 10 অব্দি আমার কোনো ফ্রেন্ডস ছিল না। আমি ওই পার্সপেক্টিভে, হ্যাঁ বুঝতে পারছি, আমার কিন্তু স্টিল নাও কোনো ফ্রেন্ড নাই। তুমি ভার্সিটিতে যে খোঁজ করো, আমি কিন্তু এখনো একাই থাকি। আমি ফ্রেন্ড বানাইছি, আমি এখন এসে আমার ফ্রেন্ড বানাইছি, আমি এখন এসে আমার যে মানে আমি বললাম না, আমার সারাউন্ডিংস থেকে বের হয়ে আমি আমার ফ্রেন্ড বের করছি, আমি ফ্রেন্ড বানাইছি। হ্যাঁ বুঝতে পেরেছি। আমি মেইনলি বলতে চাচ্ছি যে মানে ওইটা একটা থাকে যে ডিপেন্ডেন্সি থাকে, যে একটা বয়সে আমি কারো উপর জন্মের পর থেকে ডিপেন্ডেন্ট, তাকে দেখে আমি বড় হয়েছি। আমার 7 দিন বয়স থেকে আমার আম্মুর মানে প্যারেন্টিং এর মানে ওই যে মা হওয়ার জন্য যে ছুটিটা পায় 6 মাস, তখন 6 মাস ছিল, তো সেটা শেষ। তো আমার ভাইয়াই আমাকে বড় করেছে তারপর থেকে। তো হুট করে যখন তার জায়গাটা গ্যাপ হয়ে যায়, তো এটা একটা হিউজ ধাক্কা থাকে। তো এটা স্ট্রাগল করে উঠাটা অনেক বড় একটা ম্যাটার। তো আমি এটার কথা বলতে চাচ্ছি না যে এই জন্য অন্যদের সাফারিং গুলা কম বা অন্যরকম, এটা আমি বলতে চাচ্ছি না। আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমি নিজে অনেক কিছু করেছি, যেমন অনেকবার সুইসাইডে ট্রাই করেছি বা অনেক কিছু করেছি, বাট আমি মেন্টালি এতটুকু স্ট্রং ছিলাম যে আমি ওই সাফারটা থেকে চলে আসবো। সো নিজের উপরে একটা কন্ট্রোল থাকা উচিত, অনেক সময় নিজের উপর অনেক নীলিমা আপু, আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের লাইফে, যে রূপন্তী আপু ওনার কথা বললো, রূপন্তী আপুর কথা হচ্ছে যে তোমার তো মানে উনি কিন্তু কারো ফিলিংস কে হার্ট করে বা কারো স্টোরিকে নেগলেক্ট করে, বা আমিও যে কারো ফিলিংস আমিও সেটা বলে নিয়েছি যে আমি কারো হার্ট করে বলতে চাচ্ছি না। কম বেশি সবার প্রবলেম সবার কাছে অনেক বেশি। তোমার বাবা তোমার পাশে ছিল না, তোমার মা তোমার পাশে ছিলই না, মানে এই দুজন মানুষ তোমার লাইফে একটা টাইমের পরে আর ছিলই না। সো ওরা তোমাকে গাইড করতে পারেনি। হোয়াট ইফ এখন যদি আমি তোমাকে একজনের স্টোরি বলি যে 22 জনের একটা জয়েন্ট ফ্যামিলিতে থেকেও একটা 6 বছর বয়সের মেয়ে যে ওরই আঙ্কেলের থ্রুতে মলেস্ট হয়েছে, সো ওই ফ্যামিলিতে, ওই 22 জনের ফ্যামিলিতে থেকে ওই মেয়েটার লাভটা কি হয়েছে? কোথায় গেল ওই গাইডেন্স, কোথায় গেল ওই প্রোটেকশন, কোথায় গেল ওই মানুষটাকে প্রোটেক্ট করা, ওই মানুষটা যে কারো উপর ডিপেন্ডেন্ট? আমি এটার জন্য বলতেছি না, আমিও বলতেছি না, ইট জাস্ট
সবার লাইফে, আমার লাইফেও একটা পয়েন্ট না না, আছে। আমি আমার সাফারিং নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, আমি জাস্ট বলতে চাচ্ছি যে মেন্টালি এতটুকু স্ট্রং হওয়া উচিত যে আমার লাইফে সাফারিং আসবে বাট আমি লাইফ গিভ আপ করে দিব না। আমি এটা মেন্টালি আমার একটা লাইফের একটা পয়েন্টে এসে এই স্ট্রংটা আমরা কেউই থাকি না। 15 বছর বয়সে আমি ক্লাস 10-এ পড়ি, আমার যখন ব্রেকআপ হয়েছে আমি গলায় দড়ি দিয়ে মরতে গেছি। আজকে যখন আমি আমার এক্স কে দেখি তখন মনে হয়, আল্লাহ আমার চোখের মধ্যে কি মানে কানা হয়ে গেছিলাম, আমার চোখের মধ্যে কি সমস্যা হয়েছিল, আমি কিসের মধ্যে ছিলাম। হ্যাঁ ঠিক আছে, ওইটাই হ্যাঁ আমি আমি বললাম সেটা যে একটা নর্মাল জিনিস নিয়ে আমি সুইসাইড করতে গেছি। আজকে যখন আমি জব করি, আমার মানে সোশ্যাল মিডিয়াতে বসে ফ্রেন্ডদেরকে রিপ্লাই দেওয়ার টাইম হয় না। আমি মানে জব করতে করতে ফ্যামিলিকে টাইম দিতে দিতে এতটাই ফ্রেন্ডলেস হয়ে গেছে আমার লাইফ। আমি যদি আজকে চিন্তা করি বাসা থেকে বেরোয় না, আজকে অফিসে যাব না, অফিস বাঙ্ক করব, দেখি কাউকে ফোন দেই, আমার বাসায় নিচে দাঁড়ায় থেকে চিন্তা করতে হবে আমি কোন ফ্রেন্ডকে ফোন দিলে সে আমার জন্য আজকে আসবে, কারণ আমি কখনোই গত 2 বছরে কাউকে টাইম দেই নাই। আমি ওইটাই বলতেছি, সবার ইন্ডিভিজুয়াল একটা স্টোরি আছে। একটা টাইমে এসে সবার জয়েন্ট ফ্যামিলিতে থেকেও একটা মানুষের একা বড় হইতে হয়, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা সময় সবার আসে। কিছু মানুষের আশেপাশে মানুষই থাকে না, যেমন তুমি, তোমাকে গাইড করার মতো কেউ ছিলই না। জয়েন্ট ফ্যামিলিতে থাকা এরকমও বাচ্চা আছে যারা এত বড় জয়েন্ট ফ্যামিলিতে থেকেও তাদের গাইড করার কেউ নাই। আমার বড় বোনের কথাই ধরো, ওর বয়স আপু মাঝে মাঝে বলে ওর বয়স 5 বছর না 6 বছর ছিল যখন ওর আমার জন্য খাবার বানাইতে হতো। জাস্ট থিংক, ওর বয়স 5 বছর না 6 বছর। সেম সিচুয়েশনে কিন্তু আমার ভাইয়ারও, আচ্ছা শোনো শোনো, আচ্ছা, আমরা সেম আমরা সিচুয়েশনটা একটা কিন্তু কাজ আমার করি ভাইয়ারও ছিল, নীলিমা, ওইটা আলাদা বিষয়। আমি জাস্ট হ্যাঁ নীলিমা, ওটাই আমরা একটা বললাম কাজ যে করি। আমরা তো আসলে এই বিষয়গুলো এমন যে আমাদের সবারই হাজার হাজার গল্প আছে, এটা তো আসলে ওইভাবে শেষ হবে না। আমি বরং একটা ফিনিশিং এখানে দিয়ে রাখি, কারণ আজকে আমাদের তো অনেকেরই সময় হাতে নাই। না না না, আমি স্যার জাস্ট ওইটাই মানে রূপন্তীর আমি কোশ্চেনটা ক্লিয়ার করলাম। আমাদের সবার জীবনের গল্পটা এমন যে আমাদের ফ্যামিলিটা আমাদের লাইফে অনেক গুরুত্বপূর্ণ। ফ্যামিলিতে যদি কোনো সমস্যা থাকে, সবার ফ্যামিলিতে কিছু না কিছু সামান্য সমস্যা থাকে, 100% পারফেক্ট তো কারো ফ্যামিলি না। দেখা যায় যে একটু যদি ডিসফাংশন থাকে, ডিসফাংশনাল ফ্যামিলি, সেটা লেভেল যতটুকুই হোক না কেন, সেটা আমাদের পার্সোনালিটিতে, আমাদের লাইফ ফিউচারে কিন্তু প্রভাব ফেলে। এবং এটা আমরা অ্যাপ্লাই করছি কোথায়? আমাদের টেক্সটে আমরা এটা অ্যাপ্লাই করছি স্টিফেন ডেডালাসের উপরে। স্টিফেন ডেডালাস তার যে জীবনের ভুল সিদ্ধান্তগুলো, তার জীবনের যে ভুল সিদ্ধান্ত যাই বলি, ফিউচারের ডিটারমিনেশন যাই বলি, পল মরেলের যে ভুলগুলো বলি, ইভেন জিমের যে আপব্রিঙ্গিং, জিম বাবার অ্যাবসেন্সটা এখানে বলতে পারি যে জিমের বাবার সাথে তার তেমন কোন একটা সম্পর্ক কিছুই আমরা দেখি না। তার মানে বাবার সাথে জিমের সম্পর্কটা তেমন কিছু ছিল না। জন ট্যানারের কোনো ডিসকোর্সেই ওর ফ্যামিলির কোনো টাচ আমরা পাই না। মানে আমরা বলতে পারি আমাদের এই কোর্সে যে 4 জন প্রোটাগনিস্ট, 4 জন, জন ট্যানার, জিম, স্টিফেন ডেডালাস, পল মোরেল, এদের সবারই পরিবারের সাথে একটা অ্যাবনর্মাল রিলেশনশিপ ছিল, সবারই। ইভেন পল, তার মায়ের সাথে যেটা সম্পর্ক ছিল, ইট ইজ নট নর্মাল। ফ্যামিলির সাথে তার একটা অ্যাবনর্মাল রিলেশনশিপ ছিল। তার মানে তাদের যে ক্রাইসিস, আমাদের সবার এটা একটা নর্মাল একটা, মানে আমি একটা ফর্মুলা দেওয়ার চেষ্টা করছি যে আমাদের ফ্যামিলি আমাদের লাইফ, ইভেন যার কোনো ফ্যামিলি নাই তার লাইফেও ফ্যামিলি ইম্পর্টেন্ট, এবং তার ইচ এন্ড এভরি অ্যাকশন, ফিউচার ডিটারমিনেশন, সবকিছুতে এই বিষয়ের একটা ছাপ পড়ে। এই সিদ্ধান্তটা আমরা আপাতত আজকে রাখি, এই নিয়ে তো কথাবার্তা তো চলতেই পারে আজকে। তাহলে মানে আমরা একটু ভাবেন, এখন আপনারা নিজেরা ভাবেন, এই বিষয়টা কিন্তু আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্টের জন্য আমাদের কাজে লাগবে। এই যে এফেক্ট অফ ফ্যামিলি, এই বিষয়টা আমরা রাখবো। একটু নিজেদের চিন্তা করেন, এদের 4 জনের জন্য চিন্তা করেন। আমরা আবার নেক্সট ক্লাসে বুধবারে আবার এটা নিয়ে বসবো। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো আর কি যাচাই করার চেষ্টা করব। আমি ক্লাসটা শেষ করে দিই, আমি রেকর্ডিংটা অফ করি, তারপর আমরা কাউন্সেলিং এ আমি অ্যাভেলেবল আছি কিছুক্ষণ। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো লাগছে খুব আজকে। এটা আরো আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আরো ভালো হবে আশা করি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। টেক কেয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।